আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি আসিফুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ কেমিস্ট্রি এর এডুকেশন এবং রিসার্চ উইং থেকে আয়োজিত প্রথম পডকাস্ট which is named as Think One Step Ahead. সো এই পডকাস্টে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আর the main plan why we named it Think One Step Ahead is we thought that maybe our student যারা অলরেডি থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে আছেন, তারা হয়তো একটু ডিসওরিয়েন্টেড, বাট মেবি নট শিওর হোয়াট টু ডু, or maybe what obstacle they might face in their next career life, বা তাদের কি ধরনের ডিসিশন নেওয়া উচিত তারা হয়তো নট শিওর। সো আমরা এই প্রথম পডকাস্টের মাধ্যমে মূলত ওই স্টুডেন্টদেরই মেইন টার্গেট রেখে আয়োজন করার চেষ্টা করেছি, এবং এই জন্য আমরা নামটা দিয়েছি থিঙ্ক ওয়ান স্টেপ এহেড, যাতে আপনারা আগে থেকে আপনাদের ডিসিশনগুলো কেমন হওয়া উচিত এটা নিয়ে একটা দিক নির্দেশনা পান, একটা গাইডলাইন পান। এবং এই জন্য আমরা আসলে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট দুজনকে আমাদের সাথে পেয়েছি, এবং আমরা এই জন্য অনেক লাকি। তো আমাদের সাথে আছেন আসলে আমাদেরই খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট একজন সুমন চক্রবর্তী স্যার, সহযোগী অধ্যাপক, খুলনা বিশ্ববিদ্যালয়। স্যার বর্তমানে ইউএসএ আছেন, হু ইজ অ্যাকচুয়ালি পারসুইং হিজ পিএইচডি ইন ইউনিভার্সিটি অফ টেক্সাস ডালাস। এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ রুকনুজ্জামান বাপ্পি ভাই। ভাই বর্তমান 43 বিসিএস শিক্ষা ক্যাডারে নিয়োগপ্রাপ্ত। তাছাড়া ভাই সাবেক সহকারী পরিচালক ছিলেন বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে। তাছাড়া ভাই সাবেক সিনিয়র অফিসার ছিলেন সোনালী ব্যাংক পিএলসি। ধন্যবাদ আপনাদের, আসলে আবারও ধন্যবাদ এই প্রোগ্রামে আপনাদের আসার জন্য এবং আপনাদের মূল্যবান সময় থেকে কিছু অংশ এখানে দেওয়ার জন্য। আমি আসলে এই প্রোগ্রামের প্রধান একজন অতিথি, যে হচ্ছে সুমন স্যারের কাছে আসতে চাই। স্যার, কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি। তো তুমি কেমন আছো? স্যার, আমরা আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি, আমরা ঠিকঠাক আছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটা স্টেপ নেওয়ার জন্য আর কি। জি স্যার, এটা আসলে আপনারাও বিভিন্ন জায়গায় আছেন, এবং আমাদের মনে হয়েছে যে আমাদের আসলে অ্যালামনাইটা এতটা স্ট্রং একটা পজিশন হোল্ড করে, যার কারণে আমরা হয়তো এরকম একটা স্টেপ নেওয়ার সাহস পেয়েছি আর কি। আপনাদের স্যার আবারও ধন্যবাদ। আর আমি হয়তো এখানে আমাদের আসলে স্যার অনেক কোয়েরি আছে আপনাদের কাছে। সো অনেক জিজ্ঞাসা, যেটা বর্তমান শিক্ষার্থীদের হয়ে আমি আসলে জিজ্ঞাসা করতে চাচ্ছি, যদিও তাদের পার্টিসিপেশনটা খুবই দরকার ছিল, তাদের কাছ থেকে ডিরেক্ট কোশ্চেন নেওয়া যেত। তারপরে আমরা হয়তো ইন ফিউচার আমাদের ইচ্ছা আছে আমরা লাইভ কোনো প্রোগ্রামে ডিরেক্ট তাদের কমেন্ট নিয়ে কিছু করা। কিন্তু এখন আমার কাছে যে কোশ্চেনগুলো বেশি যুক্তিযুক্ত মনে হয়েছে যে করা যায়, সেগুলো থেকেই স্যার কিছু কোশ্চেন রাখতে চাই। প্রথম স্যার, আপনার কাছে প্রথম একটা কোশ্চেন, যে আপনি তো বর্তমানে ইউএসএ তে পিএইচডি পারসু করছেন। সো আপনার কাছে স্যার অনেক অপশন ছিল, লাইক আপনি এশিয়াতেও পিএইচডি করতে পারতেন, বা কানাডা, অস্ট্রেলিয়া, আরো অনেক অপশন ছিল, বাট why you actually choose USA for your PhD degree, যদি স্যার এই বিষয়ে কিছু বলতেন। প্রথমত, যেহেতু আমি একটা রিসার্চ এরিয়াতে ছিলাম, সো আমার ফার্স্ট টার্গেট ছিল যে আমি যেখানেই যাই না কেন সেখানকার রিসার্চ ফ্যাসিলিটিটা একটু উন্নত হতে হবে। উন্নত হতে হবে এই সেন্সে যে সেখানে যাতে আমি আমি যে বিষয়ে কাজ করতে চাচ্ছি সেই বিষয়ে আমার যে যে ফ্যাসিলিটি গুলো দরকার, স্পেশালি আমি আমি যেহেতু কেমিস্ট্রি ফিল্ড থেকে এসেছি, সো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে ইনস্ট্রুমেন্ট ফ্যাসিলিটিস এবং ফান্ডিং ফ্যাসিলিটিস। তো আমাদের আগেও যেমন আমার অন্য বন্ধু বান্ধব যারা ইউএসএ তে অলরেডি ছিল পিএইচডি করার জন্য, সো তাদের সাথে কথা বলার পর আমি জানতে পেরেছিলাম যে এখানে অ্যাটলিস্ট এই ধরনের ফ্যাসিলিটিস, যে ইনস্ট্রুমেন্ট কিংবা ফান্ডিং ফ্যাসিলিটিস, রিসার্চের এক্সটেন্সিভ রিসার্চ করার জন্য যে ধরনের স্কোপ থাকা দরকার সেটা এখানে আছে। আর দ্বিতীয়ত আরেকটা যেটা আছে, এখানে প্রফেসরদের সাথে মানে আমি আমার রিসার্চ এরিয়া নিজে চুজ করতে পারি। দ্যাট মিনস আমি এখানে আসার পরে আমি কোন বিষয়ে রিসার্চ করতে চাই, দ্যাট মিনস আমার আসলে এক্সাক্ট চয়েসটা কোনটা সেটা আমি নিজেই সিলেক্ট করতে পারি। সো এখানে যে অপশনটা আছে সেটা হচ্ছে আমি এখানে আসার পরে হয়তোবা প্রফেসরদের সাথে আমি কথা বলে আমি আমার নিজের রিসার্চ এরিয়াটা ঠিক করতে পারবো। সো এটা একটা আমার কারণ ছিল চুজ করার পিছনে। আর একটা কারণ আমি যেটা বললাম যে ফান্ডিং অপরচুনিটি, যেটা সো এখানে অ্যাভেলেবেল ফান্ডিং আছে। মানে অ্যাটলিস্ট আমি আমার সাবজেক্টের কথা বলতে পারি যে কেমিস্ট্রিতে এখানে অ্যাভেলেবেল ফান্ডিং আছে। তো এই কতগুলা বিষয় আমি খেয়াল করে আমি চুজ করেছিলাম যে এখানে এই মানে এই ইউএসএ পিএইচডি করার জন্য। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে স্যার আসলে আপনি আপনার জায়গা থেকে মানে যে প্ল্যানগুলো করে গিয়েছিলেন,
সো এখন তো বর্তমানে আপনার যে এক্সপেকটেশন যেগুলো ছিল মানে এগুলো কি স্যার এখন হুম। মিট করছে বা আপনার কাছে মনে হয়েছে যে ওকে আমি এই জিনিসগুলোর সাথে অ্যালাইন করতে হয়েছে হ্যাঁ, বা আমি আপনি যে আসলে জিনিসগুলা যে জিনিসগুলার এক্সপেকটেশন আমি করে এসেছিলাম সেগুলা ঠিকই আছে। যেমন আমি এখানে আমার রিসার্চ শুরু করেছি। আমি জাস্ট তুমি হয়তোবা জানো যে আমি মানে গত ফলে এসেছি। তো আমি এখানে ২ টা সেমিস্টার পার করলাম। সো আমি অলরেডি আমার রিসার্চ শুরু করেছি। সো এখানে আসলে ফ্যাসিলিটি অনেক। যেমন আমি যদি একটু কম্পেয়ার করি আ মানে আমার ওখানকার সাথে যদি ফ্যাসিলিটির কথা যে ওখানে অলরেডি ডেভেলপ করা শুরু করেছে। যেমন আমি আমার ডিপার্টমেন্টের কথা যদি বলি, আমি যখন শুরু করেছিলাম তখন যে স্কোপ ছিল এখন তার থেকে অনেক বেশি ধরনের স্কোপ আছে। তারপরেও কিন্তু আমাদের লিমিটেশন আছে ওইখানে। মানে হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে স্পেশালি ফর এক্সটেন্সিভ রিসার্চ। সো এখানে আমি যেটা যেমন আমাদেরকে কি করতে হয় যেকোনো ক্যারেক্টারাইজেশন এর জন্য যদি আমি বলি যেকোনো ধরনের টেকনিকস গুলাকে আমাদের স্যাম্পল গুলাকে বাইরে পাঠাইতে হয়। বাট আমি এখানে সেটা নিজে হ্যান্ডেল করতে পারি। সো এই ধরনের অপরচুনিটি গুলা এখানে আচ্ছা আছে। আচ্ছা সো এটাই আমার এক্সপেকটেশন ছিল যে আমি যদি এখানে আসি আমি এগুলা হয়তোবা করতে পারবো কিংবা শিখতে পারবো যেগুলো আমার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য আমি যে ফিল্ডে আছি যেহেতু আমি একটা রিসার্চ ফিল্ডে আছি সো সেটা কাজ করবে। সো হ্যাঁ, আমি বলতে পারি যে আমি যেটা এক্সপেকটেশন মানে নিয়ে স্যার এসেছিলাম সেটাই আগ্রহটাও অনেক বেশি হয় যেমন আমরা যেমন স্যার হুম, মানে কোনো একটা মেশিনারিজ লাইক এক্সআরডি বা সেম না আমরা জাস্ট হুম, দেখি হুম, যে ওকে ঠিক আছে এইভাবে কাজ করে বা আমরা যে স্যাম্পল দিয়ে আসি মানে আপনি এই জিনিসগুলো একদম ইন হ্যান্ড অপারেট করার সুযোগ পাচ্ছেন। এটা অবশ্যই এক্স্যাক্টলি, অবশ্যই স্যার আমাদের এক্স্যাক্টলি, স্টুডেন্টদের আসলে কৌতূহল যেটা আছে এটা আরো অনেক গুণ বাড়ায় দেয়। আম, এক্স্যাক্টলি। এটা তো স্যার মানে অবভিয়াসলি তার মানে অনেক ভালো দিক কিছু ব্যাপারই বললেন কিন্তু আরো একটা ব্যাপার যেটা স্যার আপনার কাছে আমাদের জানার ইচ্ছা যে এই যে ইউএসএ যাওয়ার পরে স্যার আসলে আপনার শুরুর দিককার সময়গুলো আসলে কেমন ছিল বা আপনি কি ধরনের অবস্টেকেল ফেস করছেন বা কি ধরনের চ্যালেঞ্জ গুলো আসলে বেশি ফেস করছেন বা আপনার কাছে মনে হতো যে ইটস চ্যালেঞ্জিং। আচ্ছা, তো যেহেতু আমি সম্পূর্ণ একটা নতুন পরিবেশে এসেছি তো প্রথম যে অবস্টেকলস বলতে পারো সেটা হচ্ছে কালচারাল শক। এটা হচ্ছে সব থেকে বড় ধরনের একটা মানে শখ আমার জন্য। সো এখানকার পরিবেশ ইভেন এখানকার কমিউনিকেশন স্টাইল ইজ ডিফারেন্ট ফ্রম আওয়ার কান্ট্রি, রাইট? সো এখানে আসার পরে এটা হচ্ছে সব থেকে বড় একটা জিনিস যে এই পরিবেশের সাথে অ্যাডাপ্ট করা, পরিবেশের সাথে মানিয়ে নেওয়াটা সব থেকে বড় অবস্টাকলস আমার জন্য। আম, তো এটা একটা প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার যেটা আছে আমাদেরকে সবাইকেই আমরা এখানে মানে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যায় সবাইকেই তাদের পরিবারকে ওখানে রেখে তারপরে এখানে আসতে হয়। সো হোম সিকনেস একটা বড় কিন্তু একটা বিষয় যে মানে আমি যদি আমার এক্সপিরিয়েন্স পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি তো আমার মাঝে মাঝে মনে হইতো যে আমি কেন এসেছি, আমি চলে যাই। মানে যখন অনেকটা প্রেশার যখন কাজ করে তখন একটা ফ্যামিলির একটা সাপোর্ট কিন্তু খুব জরুরি। তো জি এই স্যার, ধরনের জি তোমাকে স্যার যখন সবসময়। মানে তোমাকে অ্যাটলিস্ট মেন্টাল স্ট্রেংথটা গ্রো করতে হবে এই ধরনের মানে অবস্টাকল গুলা পার করার জন্য। অ্যান্ড থার্ড হচ্ছে প্রেশার, একাডেমিক প্রেশার। সো একাডেমিক প্রেশার যেহেতু অনেক বেশি এখানে তো এটা একটা আমার মানিয়ে নিতে একটু সমস্যা হয়েছে যেহেতু আমি আম, একটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি যে আমি একটা বেশ লং টার্ম গ্যাপের পরে এসেছি যেহেতু সেহেতু আমার জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। আর এছাড়া খাবারের একটা কথা আমি বলতে পারি, ফুড। সো এখানে আমরা যেভাবে খাবার পাইতাম ওইখানে ফুডের যেটা ছিল অ্যাভেলেবিলিটি, সো এখানে আসলে তো পুরা ডিফারেন্ট। সো আমাদেরকে ইভেন ফুডের জন্য অনেক দূরে যাইতে হয় মানে এগুলা এটা একটা বড় ধরনের অবস্টাকলস। আর পাশাপাশি হচ্ছে সব থেকে বেশি যেটা প্রবলেম সেটা আমি একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে মানে স্টাইল, কমিউনিকেশন স্টাইল বলো সবকিছু যে স্টাইল এটা অ্যাডপ্ট করা, এই পরিবেশের সাথে খাপ খাওয়ানো, ওয়েদার সবকিছু মিলে ডিফারেন্ট, ইটস চ্যালেঞ্জিং। বাট যে কোনো ভাবে এটা আসলে আমি মনে করি যদি তোমার প্যাশন থাকে পিএইচডি পরে এগুলা অতিক্রম করা সম্ভব আর কি। এটাই। সম্ভব। মানে স্যার এই ক্ষেত্রে কি আমাদের যে ইউএসএ তো অবভিয়াসলি আপনার একটা বাংলাদেশি কমিউনিটি হয়তো আছে। মানে ওরা আসলে স্যার কতটা মানে এই ব্যাপারটাতে ওয়েলকামিং কেমন? মানে আপনি যেটা বলছেন যে অতিক্রম করা সম্ভব। এই ক্ষেত্রে আসলে আচ্ছা, ওদিককার থেকে আপনি কোন সাপোর্ট বা এরকম পান কিনা? বা যার কারণে আপনার কাছে মনে হয়েছে? আচ্ছা। এটা হচ্ছে একটা বড় ধরনের সাপোর্ট বাংলাদেশি কমিউনিটি। তো আমরা আসলে জানি যে আমরা নিজের দেশের লোকজন পাইলে সেটা কতটা মানে একটা হেল্পফুল হয়। এবং এখানে যে ধরনের কমিউনিটি আছে বাংলাদেশি, আমি যেহেতু ডালাসে আছি টেক্সাসে, তো এখানে অনেক বাঙালি আছে এবং তাদের একটা কমিউনিটি আছে যেটাতে হচ্ছে তারা স্পেশালি এই যে নতুন যারা আসে তাদেরকে হেল্প করার জন্য তাদের নিজস্ব একটা গ্রুপও খোলা আছে। তো সেখানে যে কোনো ধরনের সমস্যা হলে তারা
হেল্প করবে। তো এটা হচ্ছে সবথেকে বড় একটা সাপোর্ট এখানে আসার পরে আমি যেটা হ্যাঁ, পেয়েছি। যেমন আমি ১ম এ আসার পরে আমাকে যে প্রবলেম গুলা ফেস করতে হয়েছে আমি বললাম যে আমাকে হয়তোবা মানে আমি যেকোনো কিছু কেনাকাটা করতে গেলে আমাকে দূরে যাইতে হতো। সো এই জিনিসগুলো আমি হেল্প পেয়েছি আমি আমার বাংলাদেশী একজন সিনিয়র ভাইয়ের কাছ থেকে। সো সে আমার এটা এমন না যে এটা আমার বিশ্ববিদ্যালয়ের কোনো সিনিয়র ভাই হইতে হবে, নট আচ্ছা, মানে নেসেসারি। ওখানে যাওয়ার এটা পরেই হয়তো যে কেউ, পরিচয় হয়েছে। যেমন আমি যেটা বলি যে মানে আমি ডালাসে আমি যখন আসছি আমি একমাত্র খুলনা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম। আমি আচ্ছা। এখানে আসার পরে একজনও খুলনা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এখানে আমি পাই নাই। হুম, এই রিসেন্ট স্প্রিং এ একজন এসেছে, বাট তার আগ পর্যন্ত সব অন্য বিশ্ববিদ্যালয়। যেমন আমি যে ভাইয়ের কথা বললাম যিনি আমাকে নিয়ে যেত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন। সো এই জিনিসগুলো এখানে খুব খুব ভালো একটা বিষয় যে তারা মানে আমরা যারা বাঙালি কমিউনিটি আছি তারা হচ্ছে একটা পরিবারের মতো বলা যায় এখানে। তো যে কোনো ধরনের প্রবলেম, যে কোনো ধরনের সমস্যা আমরা ফেস করতে পারি মানে এই জিনিসগুলোর জন্য। যেমন আমার একটা জিনিস লাগবে, যেমন আমাকে হয়তো বা আমি এই বছর, যেমন আমি একটা এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করি যে আমাকে এই বছর একটা ট্যাক্স ফাইল করতে হয় এই দেশে আসার পরে। সো এটা আসলে আমার কোনো আইডিয়াই ছিল না। সো আমি আসলে কিছুই করি নাই, সব আমার এই সিনিয়র যারা ছিল তারাই করে দিয়েছে হুম, হুম। প্রথমবারের জন্য। সো এটা আসলে একটা বড় সাপোর্ট। এবং এখানে আসার পরে সবাই আসলে খুবই ভালো লাগে যে অ্যাটলিস্ট আমি কারোর সাথে কথা বলতে পারতেছি, প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে সবচেয়ে এত বেশি হেল্পফুল এই বিষয় আসলে অনেকটা একটা সাপোর্টিভ একটা বিষয়। হ্যাঁ স্যার, আসলে এরকম নতুন একটা জায়গায় আশপাশের মানুষজনের থেকে এই সাপোর্টটা পাওয়া, যারা সবাই এত মানে বাংলাদেশে থাকলে হয়তো এতটা আপন মনে হতো না, তো ওই জায়গায় হুম, সবাই এতটা কাছে টেনে নেয়, এটা অবশ্যই স্যার অনেক বড় একটা প্রাপ্তি। তার মানে আমাদের জন্য হয়তো যাদের এরকম বাইরে যাওয়ার প্ল্যান আছে, তো অনেকে হয়তো এটা নিয়ে অনেক বদার্ড, আমার কাছে মনে হয় না এটাও খুব একটা জটিল বা চিন্তার কোনো কিছু। হয়তো হয়তো খারাপ লাগতে পারে, সেটা ওভার টাইম ফিল হবে। আহ, ধন্যবাদ স্যার আপনার আসলে এই মানে অপিনিয়নের জন্য। আমাদের সাথে আমি একটু বাপ্পি ভাইয়ের কাছে যেতে চাই এবার আর কি। বাপ্পি ভাই, আপনি তো আসলে আমাদের হ্যাঁ, আছি। কেমিস্ট্রি গ্র্যাজুয়েট এবং আমাদের আসলে 1-3 ব্যাচের। সো ভাই, আপনার কাছে আসলে যেটা জানা যে আপনি কেমিস্ট্রি পড়ার পরে আসলে আপনার কোন স্টেজে বা কিভাবে মনে হলো যে আপনি আহ, সরকারি চাকরির পথে যাবেন, যেখানে হয়তো কেমিস্ট্রি ওরিয়েন্টেড অনেক জব আছে সরকারি, কিন্তু আপনি ডিরেক্ট বিসিএস বা এই ধরনের কঠিন পরীক্ষার জন্য নিজেকে আসলে কিভাবে প্রস্তুত করলেন, বা আপনার যদি এই ব্যাপারে কিছু বলেন ভাই। আমি ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা বলি। প্রথমত এই যে একটা শিওর, আয়োজন করা শিওর। হয়েছে, এই ধরনের আয়োজনকে আমি আসলে সবসময় সাধুবাদ জানাই। কারণ হচ্ছে এবং সুমন স্যারকে আমি ধন্যবাদ জানাই যে উনি কুইক রেসপন্স করছেন এরকম একটা আয়োজনে। এবং জাবের, আসিফ বা হচ্ছে যারা এর সাথে যুক্ত আছে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই। কারণটা হচ্ছে 18-19 সালের দিকে যখন আমাদের আমার হচ্ছে বেসিক্যালি অনার্স মাস্টার শেষ হয়ে গেল, তখন না সময়টা হচ্ছে খুব বেশি মানে নড়বড়ে অবস্থা ছিল, মানে তালগোল পাকানো, মানে বুঝতে পারতেছিলাম না কোন দিকে যাওয়া উচিত। বা আমাদের নিজেদের ডিসিপ্লিনের সিনিয়ররা আসলে খুব একটা প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাইছিল না ওই টাইমে। আমাদের কিছু সিনিয়ররা ছিলেন, সুমন স্যাররা, তারপর হচ্ছে পলাশ স্যার, যারা ইউনিভার্সিটিতে বেশ তাড়াতাড়ি জব পেয়ে গেছেন। কিন্তু সবার জন্য আসলে ওই ধরনের জবগুলা তো সবার জন্য না, অনেকের জন্য রেস্ট্রিক্টেড রেজাল্টের কারণে বা অন্যান্য কারণে, যাই হোক। সো আমাদের ক্ষেত্রে হয়তো কি আমাদের একটা হিউজ জব ফিল্ড, যেটা ওপেন জব ফিল্ড, ওইটাতেই হচ্ছে আমাদেরকে অ্যাপ্লাই করতে হইতো, ওইখানেই কম্পিট করার মানে ওইখানে ছাড়া কোনো অপশন ছিল না। তো আমার যখন অনার্স মাস্টার শেষ হইলো, আমি তখন চিন্তা করলাম যে আমার একটা আসলে খুব তাড়াতাড়ি একটা জব দরকার। যেহেতু অনেকদিন হয়ে গেছে অনার্স মাস্টার্স করছি, বাসার টাকা পয়সা অনেক খরচ করছি। সো তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য একটা জব দরকার। একইভাবে আমার আবার মনে হইলো যে আমার একটা পার্মানেন্ট জব দরকার। তো এই দুইটা জিনিসটা কানেক্ট করতে গিয়ে আমি দেখলাম যে তখন আবার কোটা ইস্যু ছিল। বিসিএস এর জন্য একটা কোটা ইস্যু ছিল। আচ্ছা, হ্যাঁ, অনেক মাত্র বড় একটা 45% পার্সেন্টেজ। স্টুডেন্ট, হ্যাঁ, কোটার কারণে হচ্ছে ঢুকতে পারতো সিভিল সার্ভিসে। আমি আমার ওই সময় আমি দেখলাম যে হচ্ছে ব্যাংকের জবটা বেশ ইজিলি পাওয়া যাচ্ছিল। অনেক ভাই ব্রাদার দেখতেছিলাম অন্যান্য ডিসিপ্লিনের, যারা হচ্ছে অনেক তাড়াতাড়ি ব্যাংকে জবটা পাচ্ছিল। তো আমি একটু ব্যাংকের জবটা পাইতে গেলে কি কি করতে হয় এটা নিয়ে একটু স্টাডি করলাম। স্টাডি করে দেখলাম যে হচ্ছে কেমিস্ট্রি ফিল্ডের যে জবগুলো আছে তার থেকে আমার জন্য এই জবটা একটু সুইটেবল হবে। কেমিস্ট্রি ফিল্ডের জবগুলোর জন্য আমি, আচ্ছা আরেকটা ব্যাপার বলে নিই, আমার সাথে হচ্ছে অনেকের মতামত নাও মিলতে পারে, কারণ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম আমাদের গ্রাজুয়েট গুলো হচ্ছে কেমিস্ট্রি ফিল্ডে আছে। আমি ধরতে গেলে প্রথম দিকে যখন ব্যাংকে ছিলাম আমি একটু ডিফারেন্ট ওয়েতে ছিলাম। কেমিস্ট্রি গ্রাজুয়েট হয়ে ব্যাংক পুরো ভিন্ন একটা জায়গা। তো এটার কারণ ছিল কি, আমি তো জানতাম যে কেমিস্ট্রির জবগুলো আসলে ইন্ডাস্ট্রি বেজ, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। যেখানে ইন্ডাস্ট্রি আছে ওইখানে ওইখানে হচ্ছে ল্যাবে কোয়ালিটি কন্ট্রোল বা আদার্স সেক্টরে হচ্ছে আমাদের জবগুলো হয়।
সো অনেক ক্ষেত্রে দেখা যায় এটা হচ্ছে মেইন টাউন থেকে একটু দূরে, একটু রিমোট এলাকায়, গাজীপুর, আইদার গাজীপুর, না হলে হচ্ছে নরসিংদী, না হলে নারায়ণগঞ্জ, এরকম জায়গায় না। তো আমার ক্ষেত্রে মনে হ্যাঁ, হ্যাঁ, হইতো যে ট্রু। আমার জন্য মনে হয় ইন্ডাস্ট্রি বেসড জবগুলা একটু কষ্টকর হয়ে যাবে। যে সাধারণ যেই নাগরিক সুবিধাগুলো অন্যান্য সিটিতে পাওয়া যায় সেখান থেকে আমাকে যদি একটু দূরে থাকা লাগে, ইন্ডাস্ট্রিয়াল এলাকায় থাকা লাগে, ওইখানে বাসা ভাড়া নিয়ে থাকা লাগে, ওইটা মনে হয় আমার জন্য একটু কঠিন হয়ে যাবে। মানে আমি যেই টাইপের লোক, আমি যেই টাইপের লাইফস্টাইলে অভ্যস্ত, আমার জন্য মনে হয়েছিল যে ওটা কঠিন হবে। আর যেহেতু ওই যে বললাম যে আমার একটা পার্মানেন্ট জব দরকার, মানে সরকারি চাকরি দরকার, সো হুম, হুম। সেইখান থেকে আমি একটু কেমিস্ট্রি ফিল্ড থেকে আচ্ছা। একটু সরে আসছিলাম, যে কেমিস্ট্রি ফিল্ডটা মেবি আমার জন্য স্যুট করবে না, বা এটা আমার সেকেন্ড অপশন হিসেবে ছিল, এটা সবসময় আমার সেকেন্ড অপশন হিসেবে ছিল। যেহেতু আমার জবে, আমি যখন অনার্স মাস্টার্স শেষ করলাম তখন আমার চাকরি, আমার বয়স হচ্ছে 25 বছর। সো এখন হচ্ছে 32 বছর এন্ট্রি লেভেল, মানে সরকারি জবে ঢোকার, তখন 30 ছিল। সো আমি দেখলাম যে আমার হাতে 5 বছর সময় আছে, তো আমি একটু চেষ্টা করে দেখি আমার সরকারি জব হয় কিনা, না হইলে তো আমার কেমিস্ট্রি ফিল্ড আছে আমার জন্য। তো সেই আচ্ছা, দিকটা আচ্ছা। থেকেই আমার চিন্তা আসলো, এবং আমি একটু চেষ্টা করলাম ব্যাংকের দিকে বা বিসিএস এর দিকে। তো আচ্ছা, তারপরে আচ্ছা। আর আসলে 2 বছর একটু কষ্ট করছি, কিন্তু তারপরে ইনশাল্লাহ আর ফিরে তাকানো লাগে নাই, আমার সেকেন্ড অপশনের দিকে আর যাওয়া লাগে নাই। ও। আহ, তবে ভাই, যে আপনি যেমন শুরুর দিকে বললেন যে এই যে সরকারি চাকরিতে তখন আপনি যখন পড়াশোনা শুরু করতেছিলেন তখন অলরেডি কোটার একটা বড় পার্সেন্টেজ ছিল, যদিও এটা এখন নাই। তো এত বড় একটা বাধা থাকার পরে আপনি আসলে নিজেকে মেন্টালি কিভাবে এরকম স্ট্রং রাখছেন, যেটা বর্তমান অনেক ছেলে পেলে হয়তো ভাবতে পারে এক তো কম্পিটিশন অনেক বেশি, তার মধ্যে কোটা আছে, তো আমি কিভাবে এরকম করবো। আহ, তার মধ্যে আপনি আসলে মেন্টাল কোন স্টেটে ছিলেন যেন আপনি আপনাকে এত সুন্দর সুইচ করে নিতে পারছেন যে না আমি ঠিক আছে ব্যাংকের জন্য পড়াশোনা করলাম, এটাও সরকার থেকে একটু ডিফারেন্ট, মানে মেন্টাল স্টেটটা আসলে আপনার কি ছিল, বা আপনি এটা সামনে যারা আছে তাদের আসলে এই ব্যাপারে কি বলবেন? আচ্ছা, আমি একটা জিনিসে বিশ্বাসী, এটা অনেকেই খারাপ ভাবে দেখে, আমি কিছুটা জাজমেন্টাল, মানে আমি হচ্ছে কম্পেয়ার করি, মানুষের সাথে মানুষকে কম্পেয়ার করি। যেমন আমি চিন্তা করি যে আমার একটা সিনিয়র ভাই, আমি যাকে চিনি, সে একটা ভালো জব পাইছে, তাহলে আমি চিন্তা করি উনার মধ্যে আমি স্পেশাল কিছু দেখি নাই যে উনি পারবে কিন্তু আমি ওইটা পারবো না। আমি এই কম্প্যারিজনে বিশ্বাসী, আমি একটু জাজ করতাম মানুষদেরকে। তো ওই দিকটা থেকে চিন্তা মনে হয়েছে যে অমুক পারতেছে, তমুক পারতেছে, তার মানে আমি পারবো, আমার মধ্যে সেই স্ট্রেংথটা আসলেই আছে। এটা অনেকে ভয় পায়, কিন্তু আসলে এটা ভয়ের জায়গা না, এটা হচ্ছে চ্যালেঞ্জটা ফেস করার জায়গা, আসলেই ফেস করতে হবে। এবং ওই যে একটা প্রবাদ চলে বা হচ্ছে মনীষীদের একটা কথা আছে যে কোনো একটা কিছুর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করলে বা একটা প্ল্যান করলে কাজটা আসলে 50% হয়ে যায়। প্ল্যান করলে, প্রিপারেশন নেওয়া শুরু করলে আসলে 50% কাজটা হয়ে যায়। তো আমি আচ্ছা, আসলে আচ্ছা। ওই টাইমটাতে খুব একটা ভয় পাই নাই, আমি একটু বেশ মানে মনোবল নিয়েই হচ্ছে আগাইছিলাম যে অন্যরা পারতেছে আমি পারবো, আমার মধ্যে মেবি ওই স্ট্রেংথটা আছে। হ্যাঁ, মানে ভাই আপনাদের তো ক্যাম্পাসে থাকতে আমরা বিভিন্ন সময় দেখছি, মানে আমার কাছে মনে হয়েছে যে আপনি বেশ এনার্জেটিক, বা এই ব্যাপারটা নিয়ে আপনার খুব একটা মাথায় প্যারা নাই, কিন্তু আমি যাদের দেখি যে যারা সরকারিতে যাবে, কেমন যেন একটা মেন্টাল স্ট্রেসের মধ্যে থাকে, অলওয়েজ একটা হতাশা টাইপের ভাব। মানে মনে হয়েছে আর কি যে আপনি এদিক থেকে খুবই কুল, যে ওকে আমার আমি ট্রাই করলে হবেই, এরকম একটা ব্যাপার আর কি। বাপ্পি ভাই, আপনার কাছে আমরা আবার আসতেছি আমি। যদি আমি ওকে, বারবার আমরা বলতেছি, সাথে আমার সাথে আসলে জাবেরও আছে, যে পিছন থেকে আসলে পুরা আচ্ছা টেকনিক্যাল ঠিক আছে, ইস্যুটা হ্যাঁ সে হ্যাঁ বল। হ্যান্ডেল করতেছে। হ্যাঁ। আহ, স্যার, আপনার কাছে আমাদের আরো একটা জিজ্ঞাসা, মানে আমার একটা জিজ্ঞাসা, যেটা আপনি তো এখানে ইউএসএ তে বলছেন যে হ্যাঁ এখানে আপনার থিওরি কোর্স শেষ হয়েছে, বা একাডেমিক একটা স্ট্রেস আছে, বা একাডেমিক একটা প্রেশারের মধ্যে আছেন, সো যেটা কি স্যার আমরা জানতে চাই যে বাংলাদেশের রেসপেক্টে ওইখানে আসলে পড়াশোনার চাপটা কেমন, বা ক্লাস ফ্যাসিলিটিস বা রিসার্চ বা ল্যাবগুলো আসলে আপনি কিভাবে মেনটেন করতেছেন, বা নতুন যদি কেউ প্ল্যান করে তার ইউএসএ আসার বা বাইরে আসার, তখন আসলে তার বাংলাদেশের সাথে কোন জায়গায় সে এসে দেখবে যে দেয়ার ইজ এ হিউজ ডিফারেন্স এই ক্লাসে বা রিসার্চ গুলাতে বা ল্যাবের কাজগুলাতে। তো আসলে আলটিমেট স্যার এন্টায়ার প্রেশারটা কেমন, একাডেমিক প্রেশার? একাডেমিক প্রেশার বলতে আমি যেহেতু প্রথম প্রথম 1-2 বছর এটা একটু ডিফিকাল্ট, কারণ যেহেতু আমাকে তুমি বললে কি করলা যে থিওরি কোর্সটা করা লাগে। সো এখানে আসলে তিনটা জিনিস মেনটেন করা লাগে, একটা হচ্ছে তোমার থিওরি কোর্স করতে হবে, 2 নাম্বার তোমাকে রিসার্চ করতে হবে, এবং 3 নাম্বার যে বিষয়টা, সেটা এখানে যখন তুমি আসো তোমার যে ফান্ডিং যেটা হয়, আয়দার তোমাকে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আসতে হবে অথবা তোমাকে গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আসতে হবে। সো ওইটার একটা রেসপন্সিবিলিটি আছে। সো এই তিনটা তোমাকে একদম কন্টিনিউয়াসলি মেনটেন করতে হবে। আর যেটা, যদি আমি প্রথমে কোর্সের কথা আসি, যে কোথায় ডিফারেন্টটা আসে,
সো আমরা আসলে জানি যে আমরা একটা আন্ডারগ্রেড এবং মাস্টার্স করার পরে এখানে পিএইচডি করতে আছি। সো কোর্সগুলো একটু অ্যাডভান্স লেভেলের। এমন না যে আমাদের ওখান থেকে কোর্সগুলো সম্পূর্ণ টোটালি ডিফারেন্ট, নট নেসেসারি। যে ওইটারই একটা অ্যাডভান্স লেভেল এখানে কোর্সগুলা। বাট আমরা জানি যে শিক্ষা ব্যবস্থা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। সো এখানকার শিক্ষা ব্যবস্থা একটু ডিফারেন্ট। ডিফারেন্ট বলতে এই সেন্সে যে আমাদের সেমিস্টার গুলা যেগুলা থাকে, এখানে সেমিস্টার গুলা খুবই দ্রুত শুরু হয় এবং খুবই দ্রুত শেষ হয়েছে। সো এই সেমিস্টার গুলার মধ্যেই এই কোর্স গুলাকে কমপ্লিট করতে হবে এবং এক্সাম গুলা দিতে হবে যেটা। সো এখানে আসার পরে আমার যেটা মানে নতুন একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি আমার জন্য যেটা হয়েছে। সো আমরা কি করি, আমরা আমাদের অনার্স লাইফে সেমিস্টারে কি করছি যে একটা ফাইনাল এক্সাম দিয়েছি, তাই তো? বাট এখানে আসার পরে আমাকে যেটা করতে হয়েছে যে আমার কি ফার্স্ট মিড টার্ম দিতে হয়েছে, মানে এক্সাম, এবং এটা নট নেসেসারি কম্পিউটার, আমাকে খাতা কলমে লিখে দিতে হয়েছে। সেকেন্ড মিড টার্ম এক্সাম দিতে হয়েছে এবং থার্ড ফাইনাল এক্সাম দিতে হয়েছে। সো এটা হচ্ছে একটা ডিফারেন্ট আমার জন্য পুরাটাই, যে আমাকে পরীক্ষা দিতে হচ্ছে এবং সেটা খাতা কলমে। এটা আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল। দ্বিতীয়ত যেটা আছে যে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট থাকে এবং আমাদের, আমরা অ্যাটলিস্ট আমাদের ডিপার্টমেন্টের যদি কথা বলি, আমি জানি না এখন কি অবস্থা, আমরা যখন ছিলাম তখন অ্যাটলিস্ট অ্যাসাইনমেন্ট, আমরা অভ্যস্ত অ্যাসাইনমেন্ট কি জিনিস এগুলো আমরা জানি। সো এটাও এখানে সিমিলার, এবং এখানে একই জিনিস ফলো করা হয় অ্যাসাইনমেন্ট গুলার ক্যাটাগরির জন্য, যে নভেলিটি থাকতে হবে এবং অবশ্যই কোনো ধরনের প্যালাজিরিজম থাকা যাবে না। সো এই জিনিসগুলা কন্টিনিউয়াসলি তাদের মধ্যে থাকে। সো এটা গেল, আমি বললাম কোর্সের পেশা। এরপরে হচ্ছে রিসার্চ। রিসার্চটা কেমন, যে ধরো সম্পূর্ণ আমার যতদূর আমার বেসিক নলেজ থাকে একটা রিসার্চ সম্পর্কে, তার থেকে পুরো ডিফারেন্ট রিসার্চ এরিয়া যদি আমি যাই, স্পেশালি আমার জন্য যেটা হয়েছে যে আমার রিসার্চ এরিয়া পুরো ডিফারেন্ট রিসার্চ এরিয়ায় আমি চলে এসেছি। সো আমাকে একদম শুরু থেকে শুরু করতে হয়েছে বলতে গেলে। বাট এখানে একটা যে সুবিধা যেটা আমি বলবো সেটা হচ্ছে, এখানে আমার ল্যাবে যে সিনিয়র থাকে এবং আমার যে প্রফেসর থাকে তারা অনেক বেশি হেল্পফুল। সো এমন না যে আমি একটা জিনিস পারতেছি না, মানে কেন পারতেছি না, নট নেসেসারি। আমি পারতেছি না, ঠিক আছে, তারা, তাদের মধ্যে একটা জিনিস আছে অ্যাপ্রিসিয়েশন। খুব, মানে তুমি একটা জিনিস পারলে তারা যেটা অ্যাপ্রিসিয়েট করে, না পারলে তোমাকে যে তাদের মানে এটা কেন পারো না এই ধরনের কোনো কোশ্চেনের সম্মুখীন তোমাকে হতে হয় না অ্যাটলিস্ট। মানে তোমাকে করতে হবে, তুমি আচ্ছা, পারবা, এই ধরনের, মানে তাদের ইন্সপায়ারিং মেন্টালিটি একটা এই ব্যাপার। ধরনের আছে যে তুমি পারো নাই, তুমি পারবা, তোমাকে করতে হবে। সো এটা একটা আমার সাপোর্ট। আর হচ্ছে উম তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ। এটা হচ্ছে এখানে একটা এক্সট্রা প্রেশার। সেটা হচ্ছে যে মানে আমার যেটা ফান্ডিং আসে এই জন্য আমাকে আন্ডার গ্রেডের কিছু কোর্স আমাকে নিতে হয়। কেমন নিতে হয়, যেমন আমার জন্য যদি বলি, আমাকে 2টা ল্যাব নিতে হয়। সো এই 2টা ল্যাবের জন্য যে ধরনের কেমিক্যালস লাগবে, দ্যাট মিনস তারা যে এক্সপেরিমেন্ট গুলা করবে, ধরো প্রত্যেকটার জন্য একটা এক্সপেরিমেন্ট সেট আপ থাকে, এবং সেই এক্সপেরিমেন্টের জন্য যে ধরনের কেমিক্যালস গুলো নেসেসারি সেইগুলো আমাকে বানাইতে হয়। দ্বিতীয়ত আমাকে একটা শিট রেডি করতে হয়, তারা যখন আসে সেইগুলাকে নিয়ে তাদের, মানে তাদের অ্যাটেন্ডেন্স গুলা নিতে হবে, তাদের গ্রেডিং গুলো আমাকে করতে হবে। সো এটা একটা কিন্তু এক্সট্রা আলাদা একটা প্রেশার। সো এই তিনটাকে মেনটেন করাটাই হচ্ছে তোমার পিএইচডির মেইন চ্যালেঞ্জ। এখন আসি যে আসলে কিভাবে করা যায়, মানে কিভাবে করে সবাই আর কি। আমার এক্সপিরিয়েন্স নতুন, আমি বললাম আমি 2 সেমিস্টার, কিন্তু আমি সিনিয়রদের কাছ থেকে শিখেছি যে এটা কিভাবে করতে হবে। সো প্রথম, এটা সবাই চান, টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টটা খুবই জরুরি। দ্যাট মিনস কোর্সের যে ওয়ার্ক গুলা, আমরা কি অনেক সময় দেখা যায় যে কি আমরা লাস্ট ডেতে অ্যাসাইনমেন্ট গুলা জমা দিই। এটা করলে তুমি একটু প্যারার সম্মুখীন হবা, আমি যদি সহজ ভাষায় বলি। সো তোমাকে ওই ধরনের টাইম ম্যানেজমেন্টটা সেট করতে হবে যে আমি কখন কি করব। আমার কালকে আমার লাস্ট ডেট, আমি আজকে কেন দিব। আমাকে এইভাবে ম্যানেজমেন্টটা করতে হবে। যেমন আমাকে টি এর জন্য গ্রেডিংটা করতে হবে, আমি যেন প্রতিদিন গ্রেডিংটা প্রতিদিন করি, তাহলে আমার জন্য সুবিধা হবে। সো এই টাইম ম্যানেজমেন্টটা যদি তুমি করতে পারো, তাহলে আমি মনে করি তোমার জন্য পিএইচডিটা অত বেশি কঠিন কিছু হবে না। এই 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 আচ্ছা, টাইম আচ্ছা। ম্যানেজমেন্টটাই জরুরি আর কি। হ্যাঁ স্যার, আপনি মানে খুবই ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট বললেন, যে যেটা এক তো হচ্ছে বাংলাদেশের চেয়ে ওইখানে পড়াশোনার পুরো প্যাটার্নটাই অনেক মানে অনেক বেশি পড়াশোনা করা লাগতেছে, আর সাথে সাথে আরো এক্সট্রা কিছু জবও আছে, লাইক গ্রাজুয়েট টিচিং অনেক অ্যাসিস্ট্যান্ট, বেশি যেগুলো পড়াশোনা বলতে, প্রত্যেক। পড়াশোনা আসলে সব জায়গাতেই করা লাগে, বাংলাদেশেও করা লাগে, এখানেও করা লাগে। তো পড়াশোনার আচ্ছা, মানে আচ্ছা। ডিফারেন্ট, আমি বলতেছি প্যাটার্ন, আসলে প্যাটার্ন যেমন আমি বললাম যেটা পরীক্ষার প্যাটার্নটা আলাদা আছে, যেমন এদের পুরাটা ডিপেন্ড করে যে প্রফেসর, আমরা যেমন কি করি, আমরা একটা সিলেবাস দিয়ে দিই, আমরা জানি যে আমরা প্রত্যেকটার জন্য, কিন্তু এখানে প্রত্যেকটা ডিপেন্ড করবে হচ্ছে প্রফেসরের পরে, প্রত্যেকটা প্রফেসরের নিজস্ব কোর্স, নিজস্ব সিলেবাস আছে, তারা নিজের মতো করে, মানে নিজের মতো করে পড়াবে।
এমন না যে প্রত্যেকটার সিস্টেমই একরকম থাকবে। যেমন আমাকে কোনো কোর্সে আমি 3টা এক্সাম দিয়েছি, কোনো কোর্সে আমি 2টা দিয়েছি। এটা ডিপেন্ড করবে আমার প্রফেসর আসলে কিভাবে চাচ্ছে। So, কিভাবে এটা ইভালুয়েট আসলে করা যায়। প্রফেসর বেস্ট পুরা কোর্সটাই সেই ডিসাইড করে কিভাবে সে আসলে কোর্সটাকে কন্টিনিউ করবে। আচ্ছা আচ্ছা। তবে স্যার মানে এই টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে যদি সে একই সাথে বাংলাদেশে যে পড়াশোনা কম বলতে স্যার এই সেন্সে মিন করছি যে ওই দেশে তো গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট বা এগুলোও করা লাগতেছে, তো নিজে হুম। একটা জব করে পড়াশোনা তখন তো আসলে একটু কঠিনই হয়ে যায়, মানে দুইটা একই সাথে চালানো। তো ওই ক্ষেত্রে স্যার বাংলাদেশ থেকে যদি সে ইউএসএ আসতে চায়, তার টাইম ম্যানেজমেন্ট আরো প্রপারলি করার জন্য তার কি ধরেন ইউএসএ আসার আগে কোনো এক্সট্রা কোনো স্কিল থাকা উচিত কিনা, বা কোনো কোনো বিষয়ের উপরে বা কোনো সফটওয়্যার বা কোনো কিছুর উপরে তার স্কিল থাকলে এটা তার এক্সট্রা অ্যাডভান্টেজ হইতে পারে, বা তার সময় এটা আসলে সে সুন্দর করে মেনটেন করতে পারবে, এমন কোনো স্যার সাজেশন বা কোনো কিছু আছে কিনা আপনার, যেটা স্টুডেন্টদের দেওয়া যায় বা বলা যায় যারা আছে বর্তমান এক্সিস্টিং? টাইম ম্যানেজমেন্ট স্কিল আসলে আমি মনে করি সবারই আছে। এটা জাস্ট একটা ইচ্ছার ব্যাপার, আমি কখন কি করবো এটা আমাকে নিজেই তো সিলেক্ট ঠিক করতে হবে যে আমি এই সময় এই কাজটা করব। তো এই জিনিসটা আসলে আমার মনে হয় যে এটাকে প্র্যাকটিস করা, যে টাইম ম্যানেজমেন্ট জিনিসটাকে প্র্যাকটিস করা, এটা হচ্ছে সব থেকে বেশি জরুরি বিষয়। আর আর বাকি যে তুমি স্কিল গুলার কথা বললা, যে কোনো ধরনের সফটওয়্যার কিংবা, আসলে এটা যখন আমি এক জায়গা থেকে অন্য জায়গায় আসবো, সো এটা আসলে এরাই আমাদেরকে শিখিয়ে নিবে। যেমন আমি যেগুলা করেছি সব আমাকে শিখিয়ে নেওয়া হয়েছে এখান থেকে। মানে আমি যখন প্রথম এসেছি আমাকে ট্রেনিং দেওয়া হয়েছে আমাকে এই কাজ কিভাবে করতে হবে। সো এই জিনিসগুলোর জন্য আসলে তোমাকে এক্সট্রা স্কিল যে বাংলাদেশ থেকে তোমাকে গ্যাদার করে এখানে আসতে হবে, নট নেসেসারি। সো এখানে আসার পরে এরা তোমাকে তৈরি করে নিবে যে আসলে যে কাজটা তোমাকে করতে হবে তার জন্য আগে থেকেই তোমাকে ট্রেনিং দেওয়া হবে এখানে। সো ওই ধরনের স্কিল তোমার যে লাগবে এটার জন্য আসলে অরিড হওয়ার কিছু নেই যে আমার এটা নাই বলে কি আমার সমস্যা হবে। সো এরা তোমাকে প্রিপেয়ার করে নিবে সবকিছুর জন্য আর কি। আচ্ছা আচ্ছা, খুব একটা ওরিড হওয়ার আসলে কিছু নয় এটা নিয়ে। আর আর সাথে স্যার এই যে যদি বর্তমানে কেউ ইউএসএ তে আসার পিএইচডি করতে যাওয়ার প্ল্যান করে আর কি, তাহলে ওই ক্ষেত্রে আসলে তার তার ব্যাপারে আপনি তার প্রিপারেশনটা কিভাবে স্টার্ট করা উচিত, বা কি কি স্টেপ তার ফলো করা উচিত, যদি স্যার আপনি এই ব্যাপারে কোনো আইডিয়া বা কোনো সাজেশন দিতে পারেন বা কোনো গাইডলাইন? এটা একটা ভালো কথা। যেমন আমি যে অবস্টাকল ফেস করেছি প্রথম দিকে, এটা আমার জন্য একটা বড় ধরনের প্রবলেম ছিল যে আমি কোনো ধরনের দিক নির্দেশনা পাই নাই যে আমি আসলে কিভাবে কি করব। সো হ্যাঁ, যদি কারোর আগে গোলটা, আমি মনে করি যে গোলটা ঠিক করা উচিত, যে যেমন আসলে যদি সে বাইরের দেশে যাইতে চায় কিংবা উচ্চশিক্ষা করতে চায়, সো তাকে সেইভাবে প্রিপেয়ার হতে হবে। মানে এখন আমি যদি আমি যেহেতু আমাকে ইউএস এর কথা ফোকাস করতে বলেছো, সো বর্তমানে যেটা আছে, আমরা আগে কি দেখেছি যে আমেরিকা আসতে গেলে জিআরই দিতে হতো, এটা মনে হয় আমরা সবাই জানি। হ্যাঁ বাট হ্যাঁ স্যার। এখন কিন্তু মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি আমেরিকাতে জিআরই ওয়েব করে দিয়েছে। মানে এটা কিন্তু একটা বড় একটা প্লাস পয়েন্ট যে আমাদেরকে জিআরই দিতে হয় না। বাট টোফেলস অথবা আইএলটিএস এটা কম্পালসারি, এটা দিতেই হবে। আর সো যেহেতু জিআরই দিতে হয় না, সেক্ষেত্রে কিন্তু কিন্তু এক্সট্রা কিছু রিকোয়ারমেন্ট আছে যে যেগুলা এখানে লাগবে। তার মধ্যে একটা বড় রিকোয়ারমেন্ট হচ্ছে একটা ন্যূনতম সিজিপিএ, যেটা মেনটেন করতে হবে। সো ওভার দা, দ্যাট মিনস আমার এই যে 4 বছরের অনার্স লাইফে আমি যদি সেট করেই থাকি যে আমি বাইরে আসতে চাই, তো আমাকে ন্যূনতম একটা সিজিপিএ আমাকে মেনটেন করতেই সিজি4। হবে। সো এটা এটা একটা, এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ওকে। যে আমি মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে আমি আসলে যাইতে চাই বাইরে। সো যেহেতু আমি বাইরে যাইতে চাই, দ্যাট মিনস আমাকে রিসার্চের দিকে একটু মনোযোগী হইতে হবে। যদি আমি রিসার্চ, মানে আমি ঠিকই করি যে আমি আমার ক্যারিয়ার আমি রিসার্চের দিকেই নিয়ে যেতে চাই, সো আমাকে সেইভাবেই প্রিপারেশন নিতে হবে। দ্যাট মিনস আমি রিসার্চে, মানে কোনো প্রফেসরের সাথে কন্ট্যাক্ট করে আমি নির্দিষ্ট ধরনের রিসার্চ করতে পারি। আমি যদি আমার পেপার, মানে কোনো জার্নালে যদি কোনো পাবলিকেশন করতে পারি, সেটা আমার প্রোফাইলটাকে আরো বেশি স্ট্রং করবে। মানে এনরিচ করবে আসলে। এটা তো ডেফিনেটলি একটা কম্পিটিশন, নট নেসেসারি শুধু বাংলাদেশিরাই অ্যাপ্লাই করে, পুরা ইন্টারন্যাশনালি সবাই অ্যাপ্লাই করে। সো আমার প্রোফাইল যত বেশি স্ট্রং হবে তত বেশি আমার জন্য ডোরটা তত বেশি তাড়াতাড়ি ওপেন হবে। সো এই ধরনের প্রিপারেশন গুলো আমাদের নিতে হবে। দ্বিতীয়ত আইএলটিএস তো আমরা জানি সব থেকে আমাদের, মানে আমি আমার কথা যেটা বলি, যে যেহেতু আমরা প্রথমত যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ড, মানে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে হয়তো বা তাদের জন্য অনেকটা ইজি, বাট যারা বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে আসে তাদের জন্য কিন্তু এটা বেশ টাফ আমি মনে করি, যেটা যে টোফেলস কিংবা আইএলটিএস এর। সো এই প্রিপারেশনটা যদি আমরা একটু একটু করে প্রথম থেকেই নেওয়া শুরু করি, তাহলে আমার আমার মনে হয় আমাদের জন্য এত বেশি প্রবলেম হবে না, যেটা আমি ফেস করেছি। সো আমি মনে করি আমি যেহেতু ফেস করেছি, সো আমি বলতে পারবো আমি কি কি প্রবলেম গুলা ফেস করেছি। সো এটা যদি আমি আগে থেকে প্রিপারেশনটা নিয়ে নিই, তাহলে আমার জন্য সুবিধা হবে। আর একটা যেহেতু আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলি, সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব তত দ্রুত বাইরে আসার চেষ্টা করতে হবে।
কারণ আমি একটু আগে বললাম যে পিএইচডি কিন্তু একটা হিউজ প্রেশার। এখানে আমি অনেকগুলা প্রেশারের কথা বলেছি, একাডেমিক প্রেশার, রিসার্চ প্রেশার। দ্যাট মিনস আমাকে 24/7 আবার আমাকে কাজ করতে হবে। এটা এটা একটা মেন্টাল সেট আপ। সো এখানে একটা স্ট্যামিনা দরকার আছে। তো আমি যত ইয়ং বয়সে আসতে পারবো তখন আমার যে স্ট্যামিনা থাকবে, যেমন আমার ক্ষেত্রে আমার আসতে কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তো আমার জন্য এটা কিন্তু টাফ। মানে আমার এখন, আমি যদি বলি আমার এখন বেশ, আমি একজন মিডিল এজে চলে এসেছে যদি আমি বলি আর কি। সো এটা কিন্তু একটা টাফ একটা জব। সো আমার জন্য এই স্ট্যামিনাটা এখন কমে গেছে। আমি যদি আগে আসতাম আমার মনে হয় যে আমি আরো বেশি হয়তো বা স্ট্রংলি কাজ করতে পারতাম, কিংবা হচ্ছে আমার যে মেন্টাল স্ট্রেংথ ছিল সেটা আমি হয়তো বা আরো বেশি কাজে লাগাইতে পারতাম। বাট এখন যেটা মনে হয় যে কেন আমি আগে আসি নাই। সো আমি বলবো যে যত দ্রুত সম্ভব তত দ্রুত চেষ্টা করা। আরেকটা বিষয় দেখবা যে তুমি যখন অ্যাপ্লাই করবা তোমার সাথে কিন্তু অনেকেই অ্যাপ্লাই করবে, তাই না? মানে আমি না একা। এখন দেখবা কি যে একজনের অফার লেটার এসে গেছে, তোমার আসে নাই, তোমার রিজেকশন আসতেছে, এটা তো হতাশ হওয়া যাবে না। যেটা আমি হয়েছি, সত্যি কথা বলতে, যেমন আমার সাথে আরো দুই একজন অ্যাপ্লাই করেছে, আমি যখন দেখতেছি তাদের হচ্ছে আমার কেন হচ্ছে না। সো বিষয়টা কিন্তু, মানে যদিও আমি বলতেছি হতাশ হওয়া যাবে না, কিন্তু হতাশ হয়ে যায় আর কি সবাই। চলে আসে এটা আর যে কি কোনো আছে। জবের ক্ষেত্রে, যে কোনো ক্যারিয়ারের ক্ষেত্রে এটা স্বাভাবিক। যে আমি যখন দেখবো আমার বন্ধুর হচ্ছে কিংবা আমার কলিগের হচ্ছে, আমার আমার আসতেছে না, এটা একটা মানে খুবই একটা কষ্টের একটা বিষয়। তো এটাতে হাল ছেড়ে দিলে একটা সমস্যা। মানে হবে না কেন, হচ্ছে না কেন, এটা আমাকে আগে সেট আপ করতে হবে। তো কিভাবে সেট আপ করবো, যে আমাকে দেখতে হবে যে আসলে আমি পিএইচডি তে অ্যাপ্লাই করার জন্য আমার কোন জিনিসগুলা দরকার। যেমন আমাকে একটা স্ট্রং এসওপি লিখতে হবে, স্টেটমেন্ট অফ পারপাস, সেটা আমাকে লিখতে হবে। সো আমার যেহেতু হয় নাই, তার মানে কি আমার হয়তো বা এসওপি তে একটা প্রবলেম থাকতে পারে, আমার এসওপির স্ট্রেংথ কম হয়ে গেছে। এই বিষয়ে আমি কথা বলতে পারি অন্যদের সাথে, যেমন সিনিয়ররা থাকে যারা এক্সপিরিয়েন্স, তাদেরকে আমি যদি আমার এসওপিটা দিয়ে দেখিয়ে বলি যে আমার এটাতে কি কি ধরনের প্রবলেম আছে, আমার বিশ্বাস সবাই হেল্প করার জন্য প্রস্তুত। সো এই ধরনের জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে, যে আমাকে খুঁজে বের করতে হবে যে কেন হবে না। যেমন আমি অনেকগুলাতে অ্যাপ্লাই করছি, আমার হয়তো বা আমি এখানে আসতে পারছি, আমার আমার একটাতেই হয়েছে। সো আমি এখানেই আসছি। সো আমি 6টাতে অ্যাপ্লাই করছি, আমি 5টাতে রিজেকশন আমার আসছে, আমার একটাতে হয়েছে। সো এটা তো একটা বিষয় যে আমার রিজেকশন একটা পার্ট কিন্তু সবকিছু। সো এটাকে মেনে নিয়ে আমাদেরকে মানে বিষয়টাকে সামনের দিকে আগাইতে হবে। সো আমি বলবো এই ধরনের মেন্টাল প্রিপারেশন থাকতে হবে এবং গোলটাকে সেট আপ করতে হবে। এই দুইটা যদি আমরা ঠিক মতো করতে পারি, আমার মনে হয় সবাই, সে কেউ যদি চায় আসতে, তারা আসতে পারবে। স্যার, ধন্যবাদ আসলে আপনার এই গুরুত্বপূর্ণ একটা মতামত জানানোর জন্য, যে বাইরে আসার ক্ষেত্রে আসলে বর্তমান স্টুডেন্টরা কি ধরনের অ্যাক্টিভিটিস আসলে ফলো করা উচিত তাদের, এই ব্যাপারে আপনি বেশ আহ, সুন্দর কিছু পয়েন্ট বলছেন। আমার কাছে মনে হয় এটা আরো অনেক ইজি করে দিবে তাদের ভাবতে। আপনার কাছে স্যার আমি আসতেছি আবার, আমি একটু বাপ্পি ভাইয়ের সাথে কথা বলতে চাই। So, বাপ্পি ভাই, ভাই আপনি তো আসলে বর্তমানে আমাদের কেমিস্ট্রির ব্যাকগ্রাউন্ডে, এবং আপনি বর্তমানে বিসিএস শিক্ষা ক্যাডারে আছেন, তাই তো? তো ভাই, এই যে প্রথমবার চাকরি পাইলেন, আপনি একজন ক্যাডার, যেটা বিসিএস ক্যাডার এরকম করে শুনতে আসলেই সবার ভালো লাগে, বা সবাই চায় এরকম একটা ট্যাগ নিজের সাথে থাকুক। তো আপনি এই যে রাতের পর রাত আপনি পরিশ্রম করলেন, করার পরে এরকম একটা ট্যাগলাইন আপনার সাথে আসলো যে বিসিএস ক্যাডার আপনি রাইট নাও। তো আপনার এখন আসলে কি মনে হয় যে এই যে এত পরিশ্রম, এত রাতের গল্প আসলে পেছনে, তো সব মিলে আপনার আসলে নিজের কাছে কতটা নিজের সার্থক মনে হয়, বা কিরকম আসলে ফিল হয়? না আসলে বিসিএস ক্যাডারটা হচ্ছে, এটা ধরতে গেলে আমার চতুর্থ জব। এর আগেও 3টা জব পাইছি এবং তিনটাই যতটা ছিল হচ্ছে, ইন্টেন্সিটি। হ্যাঁ, মানে যেই পরিমাণ এর জন্য এক্সাইটমেন্ট কাজ করা দরকার, সেই পরিমাণ এক্সাইটমেন্টটা আসলে আমার ক্ষেত্রে ছিল না। তো এটা হচ্ছে একটা সত্যি কথা, হ্যাঁ, কিন্তু আসলে অনেকগুলা থাকা জব উচিত। আসলে করে চলে হ্যাঁ আসছেন। হ্যাঁ, অনেকগুলো জব। ইভেন আমি ক্যাডার সার্ভিসে আসবো কিনা, এটা সত্যি কথা হচ্ছে, আমি ওইরকম একটা হেজিটেশনে ছিলাম যে ব্যাংক ছেড়ে যখন আসতেছি আমার স্যালারি কমে যাচ্ছে, বা হচ্ছে আমার আমার পোস্টিংটা একটা রিমোট জায়গায় পোস্টিং হয়েছে শিক্ষা ক্যাডারে। সেই ক্ষেত্রে আমি এখানে আসবো কিনা, তারপর হচ্ছে শিক্ষা ক্যাডারে একটু প্রমোশন স্লো আছে। তো সেই ক্ষেত্রেও আমাকে কিন্তু কিছুটা বিচলিত করছিল। সো মানে ইয়া ক্যাডার মানে মানে ভাই, বিশেষ ক্যাডার হওয়ার কারণে যেই লেভেলের এক্সাইটমেন্ট থাকার কথা, অতটা হ্যাঁ, আসলে হ্যাঁ। ছিল না আমার ক্ষেত্রে। আচ্ছা, আচ্ছা। মানে ভাই, এটা এইজের সাথে, সাথে অনেক কিছু ম্যাটার করে, হ্যাঁ? যে হ্যাঁ যেটা একটা সময় মানুষজন চায় যে খুব এটাই হওয়া লাগবে, এছাড়া আর কোনো অপশন নাই আমার কাছে। তো ওভার টাইম দেখা গেছে হ্যাঁ অপশন তার কাছে এত, মানে নিজেরে যদি প্রিপেয়ার করে ফেলতে পারে, তখন তার কাছে এত অপরচুনিটি আসে, যেটা আমি আপনাদের দেখে আরকি মনে হইতেছে যে আপনার একটা সার্টেন টাইম পর
বিসিএস ক্যাডার এটা পিক করবেন কিনা এটা নিয়ে আপনি আরো বরং বিভিন্ন রকম দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। হ্যাঁ, আমার জব সুইচ নিয়ে হচ্ছে অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে কোনটা করব কোনটায় যাব না যাব না, এরকম নিয়েও একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তো এটা আসলে একজন মানে স্টুডেন্ট তখনই পাবে যে যার আসলে প্রিপারেশনটা অনেক ভালো থাকবে। মানে একটা সার্টেন লিমিট পর্যন্ত প্রিপারেশন নিতে হবে, তারপরে সে অনেকগুলো জব পাবে। আসলেই তার প্রিপারেশন যদি ভালো হয় বর্তমান চাকরির ফিল্ডের জন্য, তাহলে সে অনেকগুলো জব পাবে। শুধু আমার ক্ষেত্রে না, আমি দেখছি আমার অনেক সিনিয়র ভাই ব্রাদার, জুনিয়র অনেকেই আছে যারা মোটামুটি যখন জব পাওয়া শুরু করে, সরকারি চাকরির জব, তারা বেশ কয়েকটা জব পেয়ে যায়। সো এটা আচ্ছা, খুব আচ্ছা। বেশি টাফ না। মানে মোটামুটি একটা পড়াশোনার মধ্যে থাকলে বা তখন হয়তো কিছু হ্যাঁ, একটা হয়ে যেতে পারে, এটা হোক বা অন্য কোনো একটা হোক। এবং এখানে এই দুইটা জিনিস খুব মানে স্ট্রিক্টলি মেনটেন করতে হয়। একটা হচ্ছে টার্গেট সেট করতে হয়, আমি আসলে কোন জবটা ভাই পাইতে চাই। এই পয়েন্টটাতে একটু আসতে যাচ্ছিলাম যে ভাই এই যে ধরেন সরকারি চাকরির মধ্যে বেশিরভাগই আর কি মানে মেজর একটা স্টুডেন্টদের কমিউনিটি চায় যে বিসিএস কেই সেন্টার করে আর কি ওরা পড়াশোনা করতে চায়। তো এই সেক্টরে আচ্ছা, আসলে সুযোগ সুবিধা কেমন বা অন্যান্য সেক্টরের চেয়ে কতটা বেশি বা কম বা এটার কোনো বিকল্প আদৌ আছে কিনা, মানে আপনি যেটা আচ্ছা, শেয়ার করা শুরু করলেন আর কি যদি বলেন। ওকে, ওকে। সুযোগ সুবিধার আগে আমরা আসি হচ্ছে এর প্রেস্টিজিয়াস ইস্যু নিয়ে, যে এর সোশ্যাল ভ্যালু কতটা, প্লাস হচ্ছে মানে কতটা প্রেস্টিজ এটা ক্যারি করে আমাদের সমাজে, বর্তমান সমাজে। আমাদের যে সমাজটা এখনো পর্যন্ত মানে সরকারি জব, একটা ভালো সরকারি জব, মানে ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস সরকারি জব, প্লাস হচ্ছে বিসিএস মানে হচ্ছে একজন গেজেটেড কর্মকর্তা, তার একটা শো এর যথেষ্ট ভ্যালু আছে। এইটা আমাদের সমাজ এখনো পর্যন্ত বেশ ভালোভাবে নেয়। তো সেইখান থেকে সোশ্যাল ডিগনিটিটা বেশ ভালো পাওয়া যায়। আর অনেকে হচ্ছে বিসিএস ক্যাডারে আসতে চাই, কারণ কি বিসিএস এর বেশ কিছু আমি শিক্ষা ক্যাডারকে অতটা উঁচু লেভেল নিয়ে যাব না। আমার থেকে অনেক ভালো ভালো ক্যাডার আছে, যেমন ট্যাক্স ক্যাডার, কাস্টমস ক্যাডার, পররাষ্ট্র ক্যাডার, প্রশাসন ক্যাডার, পুলিশ ক্যাডার। এইসব ক্যাডারের না মানে চার্মটা আসলে অন্য ধরনের। মানে একটা অফিসে মনে করো তুমি হচ্ছে বস, তোমার অধীনস্থ অনেকগুলা কর্মকর্তা কর্মচারী চাকরি করে, তুমি একটা সার্কেলের বস, তুমি একটা উপজেলার বস, মানে তোমার যে অফিসটাই হোক না কেন, তুমি একটা উপজেলার একটা অফিসের বস, তোমার আন্ডারে অনেকে কাজ করে। এবং জনগণকে একটা স্পেসিফিক কাজে তোমার অফিসে আসতে হবে। তুমি যদি মৎস্য কর্মকর্তা হও, মৎস্য রিলেটেড পুরো উপজেলায় সবার হচ্ছে তোমার কাছে আসতে হবে। তুমি যদি কৃষি কর্মকর্তা হও, ওই কৃষি কর্মকর্তা কোনো টিওনোর কাছে যাইতে পারবে না, উনি কোনো পুলিশের কাছে গিয়ে হেল্প পাবে না, ওনার তোমার কাছে আসতে হবে। সো তুমি জব স্যাটিসফ্যাকশনটা পাবা, প্লাস হচ্ছে তোমার ওই ডিগনিটিটা বাড়বে। আর স্যালারির ক্ষেত্রে যদি বলি, বর্তমান সমাজে চলার জন্য বর্তমান যে স্যালারিটা দেয়া হয় মোটামুটি চলে যায় আসলে। আমাদের যে নিড গুলো আছে, যে মৌলিক নিড গুলো আছে, এগুলো ফুলফিল করা যায়। উচ্চাকাঙ্ক্ষা করা উচিত না সরকারি জব করে, কিন্তু বেসিক নিড গুলো আসলে ফুলফিল হয়। সেই ক্ষেত্রে দেখা যায় যে বিসিএস ক্যাডার হওয়ার জন্য একটু বেশি হাইপ থাকে সবার মধ্যে। আর নিয়োগটাও একটু বড় পরিসরে হয়, প্রত্যেক বছর মানে রুটিন ওয়াইজ হয়। 2000, 2500, 1500 নিতেই থাকে, সবসময় নিতেই থাকে। সো সবাই এরকম হচ্ছে একটু ইমপ্রেসড হয় যে একটা কন্টিনিউয়াস জব, একটা না হলে আরেকটা। এবং বিসিএস এর প্রিপারেশন নিলে ব্যাংকের জব হয়, অন্যান্য মনে করো হচ্ছে পুলিশের চাকরি, এসআই এর চাকরি বা এনএসআই, গোয়েন্দা সংস্থার চাকরি, ব্যাংকের চাকরি, বাংলাদেশ ব্যাংকের চাকরি, অনেক জবের প্রিপারেশন এই এক বিসিএস এর প্রিপারেশন নিলে সম্ভব। মানে এর সিলেবাসটা এত মানে হিউজ, এর সিলেবাসটা হচ্ছে এত হলিস্টিক যে হচ্ছে এর প্রিপারেশনটা নিলে অন্য যে সরকারি জবের প্রিপারেশনটা মোটামুটি নেওয়া হয়ে যায়। তো হচ্ছে পোলাপানের এই কারণেই হচ্ছে এটার প্রতি একটু আকাঙ্ক্ষা বেশি থাকে। তারা এটাকে হচ্ছে আচ্ছা, বেস আচ্ছা। হিসাবে কল্পনা করে যে এই বেসটা ধরে প্রিপারেশন নিলে আমার অন্যান্য জব পাইতে সুবিধা হবে। এই ক্ষেত্রে ভাই তাদের তো অনেক সময় মানে যখন হয় না বা বিসিএস এর প্রতি এই যে আপনি যে ফ্যাসিনেশনটা বললেন এটা ফ্যাসিনেট হওয়ার এনাফ রিজন আছে। সো এখন যদি এই ক্ষেত্রে না হয় এখন তো ওরা অন্যদিকেও মুভ করা লাগবে। So, বা হুম। অন্যদিকে ট্রাই করা উচিত। সো এই ক্ষেত্রে কি তাদের প্রিপারেশনের কোনো ভিন্নতা আছে নাকি আপনি যেটা বলবেন যে না বিসিএস এর জন্য যে যেই ফ্লোতে পড়তেছে ওরকমই যদি পড়াশোনা করে তাহলে তার সরকারি অন্য কোনো সেক্টর গুলাতেও হইতে পারে, বা এটা আসলে কতটুকু ডিফারেন্স এই পড়াশোনার জায়গাটাতে? আচ্ছা, একটা জিনিস কি আমাদের আসলে বাস্তবতা মেনে নিতে হবে। প্রত্যেক বছর সরকারি বিশ্ববিদ্যালয় থেকে এবং হচ্ছে মানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে লাখখানিক স্টুডেন্ট বের হয়, এটা মেনে নিতে হবে। কিন্তু সরকারি জবের পোস্ট গুলো থাকে খুবই সীমিত। সো আমরা সবাই যে ভালো জায়গায় পড়াশোনা করছি বলে প্রত্যেকে জবটা পাবো, এই মন মানসিকতা থাকলে হবে না। যে যোগ্য যে যোগ্য প্রার্থী সে যোগ্য চাকরিটা পাচ্ছে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। আমি পাচ্ছি না, আমি কোনো একটা জায়গায় ফেল করতেছি, তার মানে হচ্ছে আমার ওখানে ল্যাকিংস আছে। সো আমি যদি ওই ল্যাকিংসটা কাভার করতে পারি,
তাহলে আমি এই জব ফিল্ডে থাকি, আরো কিছুদিন চেষ্টা করি। আর যখন যদি মনে হয় না আমি আসলে পারতেছি না, সরকারি জবের প্রিপারেশন গুলো নিতে গেলে আমি আপ টু দা মার্ক, মানে প্রিলি পাস করতেছি না, রিটেন পাস করতেছি না, আমি পারতেছি না আসলে, তখন তার আসলে হীনমন্যতায় ভোগার কিছু নাই। তার নিজের স্ট্রেংথটা মেনে নিতে হবে। তাকে অবশ্যই অল্টারনেটিভ কোনো ওয়ে খুঁজতে হবে, সেকেন্ড অপশনটা তাকে খুঁজতে হবে। প্রত্যেকের নিজস্ব সাবজেক্টের একটা অপশন আছে সেকেন্ড অপশন হিসাবে, তাকে ওইটাই বেছে নেওয়া উচিত। যে প্রত্যেকে তো আসলেই সরকারি জব পাবে না, এটা মেনে নিতে হবে। কিন্তু প্রথম দিকে দুই একটা জবের পরীক্ষায় ফেল করে সে যে হতাশ হয়ে যাবে, না, এটা হওয়া যাবে না। এত সহজে হতাশ হইলে আবার হবে না। একটু নিজেকে একটু ঝালাই করে নিতে হবে, কয়েকটা পরীক্ষা দিতে হবে, দেখতে হবে পাস করতেছি কিনা, আর একটু চেষ্টা করতে হবে, 2 বছর মতো চেষ্টা করতে হবে। তারপরে না পারলে অপশন দেখতে হবে। কিন্তু প্রথমে একটা দুইটা পরীক্ষায় ফেল করলে এই মানে চাকরির ফিল্ড থেকে সরে আসাটা আসলে উচিত হবে না। হতাশ হয়ে যাওয়া যাবে না দুই একটা চাকরি পরীক্ষায় ফেল করলে। আমি একটু অ্যাড করি আসিফ, যে সবসময় যে কনভেনশনাল Sure. ওয়েতে প্রিপারেশন নিতে হবে এমন কিন্তু না। আমি যদি একটু উদাহরণ দিই, আমি কিন্তু সত্যি কথা, আমি কিন্তু কখনো মানে কোচিং করি নাই, কারোর কাছে পার্সোনালিও পড়ি আচ্ছা। নাই, কোনো বাহ! জবের কোচিং করি নাই, না এটা অনলাইন না এটা অফলাইন, কোনো কিছুই করি নাই। তো এটা কিন্তু অনেকটা মানে অদ্ভুত লাগে অনেকের কাছে শুনলে, যে এটা কেমনে সম্ভব, আপনি কোনো প্রিপারেশন হ্যাঁ, কিভাবে নিলেন সবার তাহলে? কাছে শুনি ভাই, মানে বিসিএস কনফিডেন্স বা এগুলোর নাম পুরো মুখস্থ সবার, যে কি কোচিং আছে। হ্যাঁ, আপনি কিন্তু করেন আমি না, হ্যাঁ, কোথাও যাই এটা নাই। আসলেই ডিফারেন্ট। তো মানে ব্যাপার হচ্ছে এক্সেপশনাল ওয়েতে প্রিপারেশন নিতে পারলেও সেটা অস্বাভাবিক কিছু না। আমি ওই অনেকেই হচ্ছে কোচিং এ যাচ্ছে, অনেকের হচ্ছে ভাই ব্রাদারের কাছে পড়তেছে, যারা জব করে তাদের কাছে পড়তেছে, কিন্তু তারাও আসলে ওভারকাম করতে পারতেছে না। কিন্তু তাদের মধ্যে নিজেদের মধ্যে কতটুকু স্ট্রেংথ আছে, তারা নিজেরাও বাসায় পড়ে পারতো কিনা, তারা এটাও নিজেরা জাজ করতেছে না। তারা ওই যে কনভেনশনাল ওয়েতে সবাই কোচিং করতেছে, সবাই এরোর কাছে পড়তেছে, অনলাইনে পড়তেছে, পরীক্ষা দিচ্ছে, ওই একটা ধাঁচেই তারা আছে। তারা এখান থেকে একটু বের হয়ে এসে দেখলো না আমি নিজে থেকে একটু প্রিপারেশন নিয়ে দেখি, আমাকে যে শিট দিচ্ছে কোচিং থেকে সেটা বাদে আমি একটু নিজে থেকে প্রিপারেশন নিয়ে দেখি আসলে সেটা সম্ভব কিনা। তো এটা অনেকে করে ভাই না, যে এটা এই করলেও পারে অনেকে। এই পয়েন্টে ভাই, এই যে আপনি নিজে থেকে প্রিপারেশন নিছেন, এটা আসলে মেন্টালি আসলে নিজেরে কোন জায়গায় রাখেন, বা আপনি কিভাবে পড়েন, বা আপনার মাথায় কি থাকে? যে বাংলা তো ভাই অনেক কিছু, যদি কবি মানে এত কবি টবি নিয়ে পড়া লাগে, আমি আমি আর আমার হুম কাছে হুম যেটা মনে হয়, শাল কবি, তাদের উপন্যাস, আরো অনেক কিছু, তো বা ইংলিশে বা অন্য কোনো সাবজেক্টে, তো এত কিছুর মধ্যে কোনটা পিক করব, বা কিভাবে আমার মানে স্ট্রাকচারটা হওয়া উচিত, বা স্কেলেটালটা হওয়া উচিত, যে এইভাবে আগাইলে প্রিপারেশনটা ভালো হবে? মানে আপনি কোচিংও করেন নাই, তো আপনি আসলে হ্যাঁ কিভাবে হ্যাঁ। প্রিপারেশনটা নিচ্ছেন? আচ্ছা, আমি তোমাকে প্রথমে একটা বলছিলাম না, দুইটা কাজ থাকতে হবে। একটা হচ্ছে রুটিন, প্রথম হচ্ছে রুটিন আর একটা টার্গেট। এই দুইটা জিনিস থাকতে হবে। সো আমি কি করতাম, আমি হচ্ছে বিভিন্ন চাকরির যে ইয়াগুলা ছিল, প্রশ্নগুলা ছিল, চাকরির প্রিপারেশন যে প্রশ্নগুলা ছিল, আমি একটু প্রশ্নগুলো অ্যানালাইসিস করতাম। এবং প্রশ্নগুলো অ্যানালিসিস করে দেখতাম যে প্রশ্নগুলা কিছু নির্দিষ্ট জায়গা থেকে আসতেছে, ওভারঅল সব জায়গা থেকে আসতেছে না, কিছু স্ট্রং জায়গা থেকে আসতেছে প্রশ্ন। এখন তুমি যদি বাংলার কথা বলো, বাংলায় কিছু নির্দিষ্ট কবি আছে যাদের মধ্যে থেকে মনে করো 60% কোশ্চেন হবে। কিছু কিছু স্পেসিফিক কবি আছে না, আপনি যাদের এখান মোটামুটি থেকে পেছনের কোশ্চেন অ্যানালাইসিস করতেন মোটামুটি 15-20 অ্যানালাইসিস, বছরের তোমাকে ব্যাকগ্রাউন্ড। অ্যানালাইসিস করতে হবে, মানে তুমি কোন জবটা পাইতে চাচ্ছ তোমাকে সেটাকে ফিক্স করতে হবে, প্লাস তার যে কোশ্চেন আছে, তার যে সিলেবাস আছে, ওইটাকে তোমাকে হিট করতে হবে। ওই কোশ্চেন কোথা থেকে দেয়, কোন জায়গাটাকে প্রিফারেবল জায়গা, ওই জায়গাটা তোমাকে সিলেক্ট করতে হবে, ওইটাকে তোমার স্ট্রং জোন বানাইতে হবে। বুঝছো? মানে সবকিছু পড়তে হবে, গাধার মতো সবকিছু পড়ে যাইতে হবে, নো, এটা না। তোমাকে আসলে স্পেসিফিক হইতে হবে, অনেক স্পেসিফিক হইতে হবে। ফোকাস আসলে প্ল্যান, হ্যাঁ, আসলে ওরকম ফোকাস থাকতে হবে, ওরকম ফোকাস থাকলেই নিজের অবশ্যই ভেতরে এই অবশ্যই। এই খুঁজে পাওয়ার ব্যাপারগুলো আসবে আমার কাছে মনে হয়। হুম হুম। এবং ভাই আপনার কাছে লাস্ট। অনেকে, আচ্ছা আরেকটু আমি একটু অ্যাড করি, একটুখানি অ্যাড করে দিই। হ্যাঁ, হ্যাঁ, শিওর, শিওর। অনেকে আছে মনে করো মানে চাকরির পরীক্ষা, সরকারি চাকরির পরীক্ষার প্রথম স্টেজ তো প্রিলি। অনেকে দেখা যাচ্ছে প্রিলিতে অনেক মার্ক পায়, মনে করো 100 মার্কের মধ্যে অনেকে 70 মার্ক পাচ্ছে বা 80 মার্ক পাচ্ছে, পেয়ে ও অনেক প্রাউড ফিল করতেছে। কিন্তু ও জানে না ওর আসলে 70-80 মার্ক দরকার নাই, ওর 50 বা 45 মার্ক পেয়ে প্রিলিটা জাস্ট পাস করলে হয়ে যাইতো। ও এটা জানে না। ও মনে আচ্ছা। করতেছে সে বিশাল বিরাট কিছু করে ফেলাইছে, কিন্তু না, সে এই সময়টা তাকে কাজে লাগাইতে হবে রিটেনের জন্য। যেই রিটেনটাই কিন্তু অনেকেই আবার ভালো করতে পারবে না, প্রিলিতে 100-র মধ্যে 80 পাচ্ছে, রিটেন ফেল করতেছে, কোনো লাভ নাই। আগে বুঝতে হবে যে আমার কোথায় কোথায় হিট করতে হবে, আমার কোথায় কোথায় মানে সময় দিতে হবে, এটা আগে সিলেক্ট করতে হবে। প্রিলি কোনো রকমে পাস করতে হবে, রিটেনটা খুব ভালো দিতে হবে। এইটা যে বুঝতে পারবে, সরকারি জব তার অনেক আগে হবে সেই ধরনের স্টুডেন্টদের। আই গেস যারা শুনবে তারাও এখান থেকে ভালো একটা ইনসাইট পাবে। লাস্টলি ভাই, আপনার কাছে আসলে এখন তো আপনি অলরেডি শিক্ষা ক্যাডারে আছেন। আর তার আগে একটা সময়, মানে জবে আসার আগে আপনি মানে ছাত্র জীবনের মধ্যে ছিলেন, হ্যাঁ? প্রাইভেট জবে হুম অনেকে যায়, বাট আপনারটা তো গভর্নমেন্ট জব। আসলে আপনি নিজের জায়গা থেকে কতটুকু আ
ডিফারেন্ট ফিল করেন, বা আপনি ছাত্র জীবনে থাকতে এই জবগুলোকে কিভাবে দেখতেন, বা মেন্টাল কি স্টেট ছিল, আর এখন এই যে আপনি আহ, আপনার এই কর্মজীবনে আসছেন, এটার সাথে আসলে আপনি এই দুইটা সময় কিভাবে দেখেন আসলে? প্রথম কথা হচ্ছে স্টুডেন্ট লাইফটা তো ওখানে দায়িত্ববোধ আছে, প্লাস হচ্ছে ওইটা নিজেকে গোছায় নেওয়ার একটা সময়। আমরা হচ্ছে অন্যদের সাথে কিভাবে কমিউনিকেট করি, কিভাবে আমরা মানে কানেকশনটা বজায় রাখি, মানুষের সাথে কিভাবে বিহেভ করতে হয়, বা ইউনিভার্সিটিতে থাকতে অনেকে অনেক কালচারাল অ্যাক্টিভিটিস এর সাথে থাকে, অনেকে হচ্ছে বিতর্ক প্রতিযোগিতার সাথে থাকে, অনেকে হচ্ছে গানের সংগঠনের সাথে থাকে। এটা আসলে মানে স্টুডেন্ট লাইফে একজন ব্যক্তিকে হচ্ছে মানে পার্সোনালি অনেক ডেভেলপ করতে সাহায্য করে, তার স্কিল গুলা অনেক ডেভেলপ করতে সাহায্য করে, তার আশেপাশের মানুষগুলা এবং তার ভালো গুণগুলা। আর ওই সময় থেকে আমরা সরকারি চাকরিটাকে যেভাবে দেখতাম বা জব ফিল্ডটাকে যেভাবে দেখতাম, আমরা শুধুমাত্র দেখা গেল টাকার উৎস হিসেবে দেখতাম যে আমার কিছু স্যালারি হবে, আমি আমার জীবন চলার জন্য ওইটা হবে। কিন্তু আসলে না, আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে, আমাদের জব ফিল্ডে আমাদের সংশ্লিষ্ট একটা রেসপন্সিবিলিটি আছে। এই রেসপন্সিবিলিটিটা আসলেই মানে অনেক বড় একটা দায়বদ্ধতা আমাদের কাছে। আমাদের এটা ফুলফিল করার জন্য সেই মন মানসিকতা নিয়েই হচ্ছে জব ফিল্ডে আসতে হয়, এবং এখানে এসে দেখতে হয় আসলেই মানে বাইরে থেকে দেখলে যতটা চাকচিক্য মনে হয়, লাইফ ততটা চাকচিক্য না। এর মধ্যে আসলে অনেক রেসপন্সিবিলিটি আসে, তারপরে হচ্ছে অনেক ফাঁক ফোকর আছে, সমস্যা থাকে। তো তার মধ্যে থেকে এইভাবে চলতে হবে। জব স্যাটিসফ্যাকশন বলে কোনো কিছু আসলে এভাবে নাই। আমরা যে জবটা পাই সেই জবটাতে হ্যাপি থাকতে হবে, এবং বেটার কোনো অপশন থাকলে সেটা করতে হবে, সেটা চেস করতে হবে। কিন্তু নিজস্ব স্ব জবে আসলে হ্যাপি থাকতে হবে, নিজের সেবাটা ভালোভাবে দিতে হবে। এটা আসলে আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। জনগণের ট্যাক্সের টাকা, ভ্যাটের টাকায় যেহেতু আমরা পড়াশোনাও করছি সরকারি ভার্সিটিতে অনেক কম খরচে, এবং এখন জবও করতেছি, মনে করো আমরা যারা সরকারি জব করতেছি ওই জনগণের ট্যাক্সের ভ্যাটের টাকাই। তো আসলে রেসপন্সিবিলিটি আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা শুধুমাত্র আমাদের টাকা দিচ্ছে মাস শেষে সেটা না। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, আপনার আসলে ভ্যালুয়েবল ইনসাইট গুলার জন্য। আমি একটু আসলে সুমন স্যারের কাছে আবার আসতে চাই। স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? স্যার কি হ্যাঁ, আমি আছেন? শুনতে পাচ্ছি। স্যার, আপনার কাছে আমরা জানতে চাই, বা আমি জানতে চাচ্ছি স্টুডেন্টদের পক্ষ থেকে, যেটা হচ্ছে ইউএসএ আসার ক্ষেত্রে স্যার অনেক অপশন, লাইক ইউএসএ তো বাংলাদেশেরও প্রায় অনেক গুণ, সো অনেক স্টেট, অনেক জায়গা। সো তারা যদি আসতে চাই স্যার, আসলে কি কি জায়গায় ফোকাস করা উচিত? তাদের কি ইউনিভার্সিটি দেখা উচিত, যে না আমি এই ধর নিচের দিকের ইউনিভার্সিটিতে আসবো বা উপরের দিকে, নাকি তাদের আপনি যেমন শুরুতে একটা কথা বলছেন যে কালচারাল একটা আপনি প্রবলেমের মধ্যে ছিলেন, অ্যাডাপ্ট করতে হয়েছে, প্রবলেম বলবো না, আপনি অ্যাডাপ্ট করে নিছেন অবভিয়াসলি। তো এই ক্ষেত্রে তাদের স্যার স্টেট বা এরকম কোনো কিছু কি চুজ করে আসা উচিত, বা তাদের মাথায় কি প্ল্যান রাখা উচিত, বা ওভারঅল আপনার কোনো পরামর্শ তাদের ব্যাপারে যদি আপনি বলতেন? আসলে স্টেট কিংবা ভার্সিটি এটা তো ডিপেন্ড করবে যে কে চুজ করতেছে। তো আমি প্রথম যে সাজেশনটা দিব সেটা হচ্ছে নিজের আগ্রহ বুঝে মানে ফিল্ডটাকে নির্বাচন করতে হবে। যে আমি যেটাতে চাই, মানে আমি যেভাবে করতে চাই, যেভাবে রিসার্চ করতে চাই, সেইভাবে আমাকে মানে পছন্দটা মানে নির্বাচনটা করতে হবে ফিল্ডটা। কারণ পিএইচডি তো এমন না যে এটা হচ্ছে তো 3 মাসের জার্নি কিংবা 6 মাসের জার্নি। এরা পুরা 5 বছরের একটা জার্নি, আমি যদি ইউএস এর রেসপেক্টিভ বলি। সো আমি যদি আমার ফিল্ডটাকে আগ্রহ না পাই, তাহলে কিন্তু আমি 5 বছর সার্ভাইভ করা আমার জন্য অনেক টাফ হয়ে যাবে। সো এটা একটা বিষয় যে আমাকে আমার আগ্রহ বুঝে ফিল্ডটা নির্বাচন করতে হবে। সো সেই আগ্রহের মধ্যে আমার কোন ক্যাটাগরির মধ্যে আমার কোন ভার্সিটি পড়তেছে, কোন সে আমি ধরো একটা হয়তো বা আমি উচ্চ র্যাঙ্কের একটা ভার্সিটি সিলেক্ট করলাম, বাট সেখানে আমি যে ফিল্ডে রিসার্চ করতে চাচ্ছি হয়তো বা সেই ফিল্ড নাই। এখানে এমন না যে একটা হাই র্যাঙ্ক ভার্সিটি মানে সেখানে সকল ধরনের রিসার্চ হবে, না। এখানে হচ্ছে একটা পার্টিকুলার অ্যাসপেক্টে রিসার্চ করে সবাই। সো আচ্ছা। আমার এখানে হয়তো বা থাকবে, যেমন আমি যেমন বলি আমি আমি একটা ব্যাকগ্রাউন্ডে কাজ করেছি, কিন্তু আমার ভার্সিটিতে আসার পর হয়তো বা আমার ব্যাকগ্রাউন্ডের আমি প্রফেসর খুব বেশি খুঁজে পাই নাই। সো এটা এই ধরনের বিষয়টা ডিপেন্ড করে আমাকে ফিল্ডটা আসলে নির্বাচন করতে হবে, সেই হিসাবেই আমাকে ভার্সিটি গুলাকে ঠিক করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমি আহ একটু যদি বলি যে আমি আগে 3টা কথা অ্যাড করতে ভুলে গেছি। তো তুমি যদি বলো আমি একটু এখন অ্যাড করতে পারি। হ্যাঁ, সেটা শিওর হচ্ছে স্যার, আসলে শিওর। বিষয়টা ছিল যে পিএইচডি করতে গেলে আমাকে কিভাবে প্রিপারেশন নিতে হবে। এটার মধ্যে আমি পরে আমি মনে করছি যে ইম্পর্টেন্ট কথাগুলো আমি ভুলে গেছি। সেটা হচ্ছে যে যেহেতু আমি ফিল্ডটা নির্বাচন করলাম, সো এরপরে আমাকে শুরু করতে হবে ইমেল করা প্রফেসরদেরকে। সো আমি যেটা জানতাম না, যে আমি ভাবতাম কি এখানে সেন্ট্রাল ফান্ডিং, সো আমাকে কেন প্রফেসরকে মেইল করতে হবে, আমি তো সেন্ট্রালি অ্যাপ্লাই করবো, আমাকে ফান্ডিংটা সেন্ট্রালি দিবে। না, এটা বিষয় না, বিষয়টা হচ্ছে আমি যদি প্রফেসরকে অ্যাপ্রোচ করি, আমি অনেক সময় কিন্তু টিচিং অ্যাসিস্ট্যান্টের পরিবর্তে আর আর এটাও পাইতে পারি, মানে আচ্ছা। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। এটা একটা ফ্যাক্টর।
দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে আমি প্রফেসরকে যখন অ্যাপ্রোচ করব, প্রফেসরের রিসার্চ ইন্টারেস্ট যদি আমার রিসার্চ ইন্টারেস্টের সাথে মিলে যায়, তাহলে এটা আমার জন্য অ্যাডমিশন পাইতে আমার জন্য একটা সুবিধা আছে, যে তখন সে প্রফেসর হয়তোবা তার অ্যাডমিশন কমিটির কাছে আমার জন্য একটা সুপারিশ করতে পারে, একটা রিকমেন্ড করতে পারে, যেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর আমার এখানে, মানে পিএইচডির একটা বড় বলা যায় একটা বড় ফ্যাক্টর, কোন একটা রিকমেন্ডেশন একটা ভালো প্রফেসরের কাছ থেকে। সো আমাকে ইমেল করা শুরু করতে হবে। দ্বিতীয়ত আমি অলরেডি এসওপি এর কথা বলেছি, সো আমাকে একটা এসওপি ঠিকঠাক মতো লিখতে হবে। অ্যান্ড থার্ড, রিকমেন্ডেশন লেটার যেটা লাগে অ্যাপ্লাই করতে। সো আমাকে সেইভাবে 3টা রিকমেন্ডেশন লেটার ঠিক করতে হবে, যে আমি কার কার কাছ থেকে রিকমেন্ডেশন লেটার নিব। এবং অবশ্যই সেটা এমন হতে হবে যে যেটা আমার অ্যাটলিস্ট সঠিক সময়ে রিকমেন্ডেশন লেটারটা পৌঁছাবে। দেখা গেল যে আমার লাস্ট ডেট, মানে লাস্ট ডেট কালকে, আমার রিকমেন্ডেশন লেটার তার পরের দিন পৌঁছালো, সেটা হয়তো বা ঠিক ভালো কিছু হবে না। সো আমাকে সেইভাবেই এটা সেট করতে হবে। এটা গুলো আমি আগের বিষয় ভুলে গেছিলাম, আমি এটা অ্যাড করলাম। এবার আমি বুঝতে যেটাতে পারছি। কথা বলতেছিলাম আমি সেটা বলি। সরি যে আমি Sure. একটু মানে এটা কেমন একটা হয়ে গেল, যাই হোক। সো না স্যার, ঠিক আছে। এটা অনেকেই তার আচ্ছা, কোয়েরির সো অ্যান্সার গুলো আরো প্রপারলি পাইছে। হ্যাঁ। হ্যাঁ, সো প্রথম আমি যেটা বললাম ফিল্ডটা নির্বাচন করতে হবে। দ্বিতীয়টা হচ্ছে কনফিডেন্স, যেটা আসলে একটু আগে বাপি বললো যে এটা সব জবের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। কনফিডেন্সটা যদি হারিয়ে ফেলি, সেটা কিন্তু আমার জন্য একটা বড় গ্যাপ হয়ে যাবে, যে আমি আমার আত্মবিশ্বাস যদি ঠিক মতো না রাখতে পারি, তাহলে কিন্তু আমি সামনের দিকে আগিয়ে যাইতে পারবো না। এটা কিন্তু, সো আমাকে কনফিডেন্স রাখতে হবে। এবং ডেফিনেটলি আমি যখন শুরু করবো আমার অনেক ভয় লাগবে, যে আমি আসলে কিভাবে কি করব। দেখা গেল কি আমি যখন আমি আমি আমার কথা বলি, যে আমি যখন প্রফেসরকে ইমেল করতাম, যে আমার মনে হইতো আমি ইমেলের ভাষাটা ঠিক মতো লিখলাম কিনা, যে এটাতে আমার প্রফেসর কিছু মনে করবে কিনা। তো বিষয়টা কিন্তু এটা ডিফারেন্ট, যে আমি যেটাই লিখি না কেন, যদি আমি বুঝাইতে পারি যে আমি কি চাচ্ছি, তারা রেসপন্স করবে, তাদের রিসার্চ ইন্টারেস্টের সাথে যদি মেলে। নট নেসেসারি যে আমি সবগুলা থেকে রেসপন্স করব না। আমি যদি 100 মেইল করি, আমি হয়তো বা 5টা থেকে রেসপন্স করবো, সেটাই রেসপন্স পাবো, সেটাই আমার জন্য ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলো ওভারকাম করতে হবে, যে আমার ভয় লাগলেও মাথায় রাখতে হবে যে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তৃতীয়ত যেটা, টাইম ম্যানেজমেন্ট এবং মেন্টাল হেলথ, এই দুইটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। আমাকে টাইম ম্যানেজমেন্টও ঠিক মতো করতে হবে এবং আমার মেন্টাল হেলথের অবশ্যই যত্ন নিতে হবে। মেন্টাল হেলথ যদি ঠিক না থাকে, আমি আসলে ঠিক মতো কাজ করতে পারবো না, কিংবা কোনো কিছুই করা যায় না আমার। এটা আমার, খুব যেহেতু আমার বিশ্বাস পার্সোনাল, স্যার, মানে হ্যাঁ। বিলিভ থেকে আমি বলি যে মেন্টাল হেলথটা খুব জরুরি। তারপরে যেটা থাকবে, যে আমাকে সবসময় শেখার মানসিকতা রাখতে হবে, যে আমি যে সব পারি নট নেসেসারি। আমাকে যদি কোনো ফিডব্যাক দেয় আইদার পজিটিভ এবং নেগেটিভ, এটাকে আমাকে সবসময় পজিটিভলি নিতে হবে। যে এই ফিডব্যাক গুলাই আমাকে মনে হবে যে এইগুলা যদি আমি, আমি যদি কোনো একটা ফিডব্যাক, আমাকে সবসময় এর ইতিবাচক দিকগুলো আমাকে দেখতে হবে। তো আমি কারোর সাথে কথা বললাম, আমার কারোর কথা ভালো লাগলো না, দেখা গেল নট নেসেসারি সেই জন্য আমাকে যে এই ফিডব্যাকটা খারাপ না, সেটা তোকে জাজ করতে হবে, নিজের এই জাজমেন্টাল ক্যাপাবিলিটি গ্রো করতে হবে, আমি মনে করি যেটা। দেন আরেকটা বিষয়, যেটা সে গ্রাজুয়েট লাইফে শুধুমাত্র পড়াশোনায় নয়, এখানে অনেক ধরনের অনেক কিছু আছে, নেটওয়ার্কিং কনফারেন্স আছে। এবং এখানে যেটা থাকে, আমি যেটা বললাম, এখানে একটা কমিউনিটি আছে যাদের সাথে তোমরা একটা, মানে বড় ধরনের একটা গেট টুগেদার করা সম্ভব, কিংবা হচ্ছে আমি যদি কোথাও চাই যে ঘুরতে যেতে পারি। সো এই জীবন উপভোগ করাটাও শিখতে হবে, যে আমি শুধু পড়াশোনায় করতে আসবো নট নেসেসারি, পড়াশোনা করব, আমি সব ধরনের টাইম ম্যানেজমেন্ট কিংবা সব ধরনের রেসপন্সিবিলিটি গুলা আমি কমপ্লিট করব, এবং আমার জীবনটাকেও আমি উপভোগ করব। এই সবগুলা যদি আমি কম্বাইন করতে পারি, তাহলে আমি মনে করি সবকিছু ইজি। থ্যাংক ইউ স্যার। আসলে আমরা প্রায় আমাদের এই আলোচনার শেষের দিকে চলে আসছি। স্যার, আপনাকে প্লাস ভাইকে অনেক ধন্যবাদ, যে আপনারা আবারও ধন্যবাদ জানাচ্ছি এই জন্যই যে এত সুন্দর করে আসলে আপনারা বিষয়গুলা ব্যাখ্যা করছেন, এবং আমাদের যে বর্তমান এক্সিস্টিং স্টুডেন্টরা আছে তাদের জন্যই আসলে ডিরেকশন গুলা, বা আমাদেরও প্ল্যান তাদের সাথেই এটা নিয়ে আলোচনা করা। যদিও আমরা এই অনুষ্ঠানের শেষের দিকে, বাট তাও এই প্রথম পডকাস্টটাই শেষ পডকাস্ট না আমাদের। কোয়াকের এডুকেশন এবং রিসার্চ উইংয়ে আমরা যারা আছি, আমরা একটা বিশেষ প্ল্যান নিয়ে আসলে এই জায়গাটাতে আসছি, এবং আমাদের প্ল্যানের একটা বড় অংশই আমাদের এক্সিস্টিং এই 3rd 4th ইয়ার স্টুডেন্টরা, যারা নট শিওর অ্যাবাউট দেয়ার লাইফ, যারা নট শিওর, হয়তো অনেক ম্যারিটোরিয়াস বাট একটু কনফিউজড বা নট কনফিডেন্ট। সো ওদের নিয়ে আমরা আসলে কাজ করতে চাই, এবং উই ওয়ান্ট টু ক্রিয়েট এ বাবলস ওয়্যার এভরি ওয়ান আর অ্যাকচুয়ালি কানেক্টেড উইথ ইচ আদার। আমরা যদি দেখি যে আমাদের বাংলাদেশেরই আরো অনেক বড় ইউনিভার্সিটি গুলো আছে যাদের বয়স অনেক হয়েছে, সো ওইখানে অ্যালামনাইরা অনেক স্ট্রং, এবং ওইখানে কমিউনিকেশনটা অনেক স্ট্রং, এবং আমরাও চাই যে আমাদের যে জুনিয়ররা আছে বা যারা এখন আছে, তো তাদের সাথে যেন এই একটা কমিউনিকেশন ক্রিয়েট হয়, এবং আমাদের শুধুমাত্র ফান বা এই টাইপের কোনো কিছু যেন আমাদের রিলেশনটা না হয়। আমরা চাই যে আমাদের ক্যারিয়ার ওরিয়েন্টেড যেন মাইন্ড সেট আপ তৈরি হয়, এবং এই জন্যই এই বাবলস এর মধ্যে আসা দরকার।
আর আমাদের ইন ফিউচার হয়তো আরো এরকম পডকাস্ট নিয়ে আসার প্ল্যান আছে, আমাদের আরো প্ল্যান আছে সেমিনার অ্যারেঞ্জ করা বা ফাইনালি কোনো একটা কনফারেন্সও যদি আমরা অ্যারেঞ্জ করতে পারি, আমরা নিজেদের আসলেই খুবই লাকি ফিল করবো বা সাকসেসফুল মনে হবে। আর এই জন্য সবচেয়ে বেশি যেটা দরকার, হুইচ ইজ দ্য ইনভলভমেন্ট অফ দ্য অডিয়েন্স। সো ইফ এনি কোশ্চেন কামস টু ইউর মাইন্ড, ইটস অ্যাকচুয়ালি টু আওয়ার অডিয়েন্স। যদি আপনাদের কাছে কোনো কোশ্চেন থাকে, আপনাদের কোনো কোয়েরি থাকে, আপনার যদি মনে হয় যে না আমরা এই বিষয় সম্পর্কে শুনতে চাই বা অন্য কোনো টপিক সম্পর্কে বা আপনার গভর্নমেন্ট জবের স্পেসিফিক কোনো ফিল্ড সম্পর্কে বা আপনার বাইরে যাওয়ার ব্যাপারে বা রিসার্চের ব্যাপারে কীভাবে ম্যানুস্ক্রিপ্ট লিখতে হয় বা যে কোনো একটা ইনস্ট্রুমেন্টের উপরে যদি ইন ডিটেলস নলেজ দরকার হয় বা যে কোনো বিষয় আপনারা আমাদের কাছে শেয়ার করতে পারেন। আমরা ট্রাই করব এটা অ্যারেঞ্জ করা, যেহেতু আপনারাই আসলে আমাদের আসলে আর কি চাই যে আপনাদের সাথে আমাদের এই কানেকশনটা বিল্ড হোক। আর লাস্টলি আরো একটা ব্যাপার যেটা বলতে চাই যে কুয়াক ইটস নট জাস্ট অ্যাবাউট ক্রিয়েটিং অর সেলিব্রেটিং মেমোরিজ, যে ঠিক আছে সবাই একসাথে একটা গেট টুগেদার হইলো, রিইউনিয়ন হইলো, এটাই আমাদের মেইন গোল না। উই অ্যাকচুয়ালি হিয়ার উইথ এ মিশন অ্যান্ড দ্য মিশন ইজ অ্যাকচুয়ালি কানেক্টিং উইথ ইউ। সো বেস্ট অফ লাক ফর ইউ। অ্যান্ড সামনে আশা করি যে এটা তো আজকে আমাদের একটা রেকর্ডেড সেশন, ইন ফিউচার আমরা হয়তো ডিরেক্ট লাইভ কোশ্চেন নেওয়ার সুযোগ পাবো। হয়তো আজকে আমরা যেসব কোশ্চেন অ্যানালাইসিস করছি এর মধ্যে অনেকে হয়তো ভিতরে আরো কোনো জিজ্ঞাসা আপনাদের থাকতেও পারে যেগুলো হয়তো এখানে আসেনি। আমরা ট্রাই করবো ইন ফিউচার এই ব্যাপারগুলো যেন লাইভে নিয়ে আসা যায়। আপনাদের কমেন্ট আমরা পিক করবো, এই কমেন্ট থেকে আমাদের যারা থাকবেন বক্তারা তারা কথাবার্তা বলবে। সো এই তো আপনাদের জন্য ভালো থাকেন সবাই, আপনাদের জন্য শুভকামনা থাকলো।